Don't stop the Futi. Radio Futi 88.0 FM. ¿Qué, güey? FM. ঘড়িতে সময় 11:59। সমস্ত আকাশ অন্ধকার হয়ে আছে, সমস্ত শহর অন্ধকার হয়ে আছে, বৃষ্টিতে অন্ধকার একটা আবহাওয়া, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। আমার মনে হয় যে ভূত এফএমের জন্য খুব পারফেক্ট একটা ওয়েদার। আর সেই সাথে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। সাথে আছি ভূত এফএম নিয়ে আপনাদের সাথে এবং থাকবো অনেকক্ষণ। আর শুরুতেই আমার কয়েকদিন আগের একটা এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করতে চাই। আর সেটি হচ্ছে যে আমার একটা ফ্রেন্ড সে একটা ঘটনা বলেছিল। তাদের যে দেশের বাড়ি সেটা ঢাকার বাইরে কোন একটা জায়গার নাম বলছি না, সেইখানে একটা ঘটনা ঘটেছিল। তারা সবাই মিলে পুরনো একটা বাড়ি নিয়েছিল, পুরনো একটা বাড়ি কিনেছিল বাংলাদেশের কোনো একটা জায়গায়। এবং সেই পুরনো বাড়িতে তারা মানে তাদের বাসায় তার যে বড় আপু, সেই আপু একটা রুমে থাকতো এবং সেও মাঝে মাঝে ওই রুমে দেখেছে তার আপুকে। এবং ওই বাসাটা নেওয়ার পরেই হঠাৎ করে তার আপুর ছেলেবেলাটা একদম পুরোপুরি বদলে গেল। খুব অস্বাভাবিক আচরণ, পড়াশোনা কিছু করতো না, কিন্তু দেখা যেত যে পরীক্ষাতে ভালো রেজাল্টই করছে। সবকিছু মিলিয়ে আপুকে, সেই চেনা আপুটা হঠাৎ করে খুব অচেনা হয়ে যায় তার কাছে। কোনো কিছু বোঝা যাচ্ছিল যে কেন, কিসের প্রভাব বা কি। এক সময় যখন দেখলো যে খুবই অস্বাভাবিক আচরণ করতে শুরু করেছে, তখন তারা বাসায় একজন মওলানা ডেকে নিয়ে আসেন এবং তিনি বলেন যে না, এই বাসায় কোনো একটা সমস্যা আছে। তারপরে বাসাটা বেঁধে দেওয়ার চেষ্টা করা হয়, তারপরেও যখন ফল হয় না, তখন তারা পারিবারিকভাবে সিদ্ধান্ত নেয় যে বাসাটা বিক্রি করে দেবে। বিক্রি করে দেওয়ার আগে, বিক্রি করতে সময় লাগবে এবং বেশ কিছু সময় দরকার, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করা হয়তো সম্ভব নয়। তাই জন্য তারা যেটা করেছিল, বাড়িটা ছেড়ে দিয়ে নতুন একটা বাসায় উঠেছিল এবং ওই বাসাটা বিক্রির চেষ্টা করছিল। ইন দ্য মিন টাইম, যখন বাসাটা ছেড়ে আসবে সেই সময় সেই বড় আপু সে বারবার করে বলছিল যে আমি এই বাসা ছেড়ে কোথাও যাবো না, আমি যদি থাকি তাহলে এখানেই থাকবো, আর না হলে কোথাও যাবো না। তাকে কোনোভাবেই শোনানো যাচ্ছিল না, কোনোভাবেই তাকে যত শাসন করা হোক বা যেভাবেই তাকে রাখার চেষ্টা করা হোক, কোনো চেষ্টাই করে যখন কাজ করছিল না, তখন তাকে একটা রুমের মধ্যে আটকে রাখা হচ্ছিল। এবং সেখানেও সে ধীরে ধীরে অসুস্থ হয়ে যায় এবং তাকে ডাক্তার দেখানো হয়, কোনো কিছুতে কোনো ফল হয় না এবং তাকে বন্ধ করে রাখা ছিল। একদিন হঠাৎ করে সকালবেলায় উঠে দেখা গেল যে সেই মানুষটি আর সেই ঘরে নেই এবং তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। সে কোথায় গেছে, কি হয়েছে, কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। তবে একটা ব্যাপার হয় যে এখনো পর্যন্ত গ্রামের মানুষজন যখন এই পুরনো বাড়িতে যায়, তখন সেই মানুষটিকে সেই বাড়িটার সামনে দেখে। কোন সময় রেলিং এ দাঁড়িয়ে আছে, কোন সময় জানালায় দাঁড়িয়ে আছে। সেই বাসাটা সে ছাড়তে পারেনি। তাকে বলে, সে বারবারই একটা কথা বলছিল যে আর যাই হোক, আমি এই বাসা থেকে কোথাও যাব না। এবং যতদিন পর্যন্ত সে সেই বাসায় ছিল, ওই একটা রুম, সেই রুম থেকে কখনো বের হতো না। এরকম অদ্ভুত সব ঘটনা ঘটছে হয়তো আপনাদের চারপাশে। সুতরাং সেই ঘটনাগুলো যদি আপনাদের জানা থাকে, তাহলে শাউট লিখে, স্পেস দিয়ে আপনার নাম লিখে, স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমাদের সঙ্গে সুমন ভাই এসে পৌঁছেছেন দেখলাম, জিবরান ভাই আছেন এবং সাকিব ভাই আজকে ঢাকার বাইরে। কিন্তু আমাদের সাথে আমাদের আরেকজন গেস্ট আমাদেরকে জয়েন করেছেন, যিনি হচ্ছেন মাহমুদা বেগম। আমরা তার সাথে একটু কথা বলবো এবং তার পরিচয়টা জানবো যে কি করছেন আপনি। আমি ছোটখাটো একটা কাজ করি, আর আমি মেইনলি হলো যে আমার ছেলেরা কাজ করে, সে তার সাথে সাথে থাকে, একটু গান বাজনা নিয়ে থাকি আর কি। আর কিছু ঘটনা আছে আপনার এবং সেই ঘটনাগুলোই আমরা যখন শুনেছিলাম তখন আমরা খুবই অবাক হয়েছিলাম। সেই ঘটনাগুলোর মধ্যে থেকে কোনো একটা ঘটনা কি আজকে? যেমন আমি যে ঘটনাটা বলতে চাই সেটা আমার খুব ছোটবেলার ঘটনা। তখন আমার বয়স হয়তো 10-11 বছর হবে বয়স।
তো তখন যেটা হয় যে স্কুল ছুটির সময় ভাই বোনরা বেড়াতে আসে, চাচাতো ভাই বোন ফুফাতোরা সবাই একসাথে বেড়াতে আসছে। তো রাত্রে আমরা ঘুমিয়েছি আমার ফুফাতো ভাইয়ের সাথে, ও আর আমার বয়স কাছাকাছি বয়সের। তো আমরা ঘুমিয়েছি। তো আমরা যে ঘরটাতে ঘুমিয়েছি পাশে মানে ওই ঘরেই আমার চাচাও ছিল, মানে দুইটা খাট পাশাপাশি, তো চাচাও ছিল। তো আমরা দুই ভাই বোন ছোটবেলা তো অনেক রকম গল্প, স্কুলের গল্প, সব গল্প করতে করতে ঘুমিয়েছি। দরজাও লাগানো, জানলাও লাগানো। তো জানলা, আমাদের ঘরটা ছিল, ঘরটার পাশেই একটা সাজনা গাছ ছিল। আচ্ছা। তো সাজনা গাছ ছিল, তো ছোটবেলায় একটা হয় না যে আমরা শুনি যে সাজনা গাছে ভূত থাকে বা এই থাকে সেই থাকে, যাই হোক। তো এইভাবে আমরা দুজন অনেক রকম গল্প করতে করতে প্রায় ঘুম এসে গেছে যখন, বাইরে একদম অন্ধকার, লাইট টাইট বন্ধ। তো আমাদের জানলাটা ছিল মানে পুরাটাই কাঠ, আর উপর দিকে আগের দিকে বাড়িতে যেমন ছিল কাঠের উপর একটুখানি জানলাটা একটু করা গ্লাস দেওয়া আর কি, কিন্তু ঘষা। আচ্ছা। তো এরকম ঘুম এসে যাচ্ছে, তখন হঠাৎ করে আমার কাছে মনে হলো যে গ্লাসটাতে আমি দেখছি যে একটা কঙ্কালের মাথা, একদম পুরো লাইট জ্বলছে আর কি। কঙ্কালের মাথাটা একটা লাইট হলে যেরকম হয়, পুরাটা তো অন্ধকার, সাদা একটা মাথা জাস্ট উপর থেকে এসে 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 নিচে নামছে। তো আমি অনেকক্ষণ তাকিয়েছি, তারপর দেখি আবার আরেকটা নামছে। এরকম করতে করতে আমি, আমার পাশে আমার ভাইটা ছিল যে ফুফাতো ভাই, ওকে আমি বললাম যে এই দেখো তো, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, তুমি কি কিছু দেখো? আমি বলতেও পারছি না, যে আমি যদি বললে ও আবার ভাবে যে সত্যি বা মিলিয়ে দেখে। তখন ও বলে যে হ্যাঁ আমিও দেখছি একটা কঙ্কাল আসছে, আবার যাচ্ছে, আবার আসছে কতগুলি। তো আমরা দুজন অনেকক্ষণ তাকিয়ে আছি ভয়ে, যে কি করব, মানে পাশের চাচাকে যে ডাকছি জোরে জোরে, কিন্তু মনে হচ্ছে কেউ শুনতেই পাচ্ছে না। আমরা অনেক জোরে ডাকছি যে চাচা মানে ওঠো, আমি ভয় পাচ্ছি, কিন্তু উনি শুনছে না। আমরা ডেকেই যাচ্ছি অনেকক্ষণ। তো এটা আমরা অনেকক্ষণ দেখলাম, দেখার পরে আমরা কিছু করতে পারছি না, মানে নামতেও পারছি না, ভয়ে নামবো যে নেমে গিয়ে ওনাকে ডাকবো সেটাও পাচ্ছি না। এরকম অবস্থায় অনেকক্ষণ হঠাৎ করে মানে আমাদের গলা দিয়ে মনে হয় যে জোরেই আওয়াজটা বের হয়ে গেল। বের হওয়ার পরে আমার চাচা উঠলো। ওঠার পরে আমরা বললাম যে আমরা ওই যে ওখানে কি দেখছি, তো দেখেন না ওখানে কি দেখা যাচ্ছে। তো উনি বলে কোথায়? উনি যেই কথা বললো তারপরে আর ওটা কিন্তু আর দেখিনি। তো এটা একটা মানে কেমন আশ্চর্য এখন। তো আমাকে যখন নাকি বলা হয়েছিল যে আমাকে এরকম বলতে হবে, আমি কিন্তু আবার ওই ফুফাতো ভাইয়ের সাথে কথা বলেছি। আচ্ছা, ভাইটার কথা একটু বলবেন যে কার সাথে কথা বলেছিলেন এবং কে সঙ্গে ছিল? আমার মনে হয় যে আমরা তাকে চিনি না। হ্যাঁ, ফুফাতো ভাইটা ওই যে নোভার যে ফজল, ও আমার ফুফাতো ভাই। তো আমরা 12 দিনের ছোট বড়। তো যার জন্য হয় কি যে আমরা ওই গল্পগুলি, আমি যার জন্য ওকে কিন্তু আবার ফোন করেছি যে ফজল আমি কি মনে আছে তোর? বলে কি হ্যাঁ হ্যাঁ মনে আছে। আমি বললাম যে এরকম রেডিও ফুর্তি থেকে তো বলেছে আমাকে, তাহলে হ্যাঁ তুমি বলো, আমি শুনবো। আচ্ছা, এটা মানে যে কঙ্কালটা দেখেছিলেন সেখান থেকে আলো বের হচ্ছে? হ্যাঁ, আলো, লাইট, কারণ বাইরে পুরো অন্ধকার। আচ্ছা, একেবারেই অন্ধকার, দেখা যাওয়ার কথা না এটা। না, ওইটা তো গ্লাস, মনে হচ্ছে কি টেলিভিশন স্ক্রিনে দেখলে যেরকম লাগে সেরকম লাগছিল। পুরো অন্ধকারের মধ্যে লাইট, পুরো কঙ্কালটা একদম লাইট যেরকম থাকে। এবং কোনো ক্ষতিও কিছু করে না, কিচ্ছু না, জাস্ট এসে এসে ব্যাস একটা নেচে নেচে আসে না কেমন একটা। কঙ্কালের কোনো গা নাই, কিন্তু জাস্ট মাথাটা। শোন ভাই, কি মনে হচ্ছে ব্যাপারটা? এই টাইপের ঘটনা তো নতুন না, আরো শুনছি আমরা একটা। সো ডেফিনেটলি এখন এখানে বসে তো আমরা এত বছর আগের একটা জিনিস আমরা এক্সপ্লেইন করতে পারবো না। বাট প্রথমে যে জিনিসটা বলি সেটা হচ্ছে যে পার্সোনালি আমার ওপিনিয়ন যেটা, আমি অ্যাকচুয়ালি ভূত কতখানি বিশ্বাস করি আমার এটা নিয়ে একটু কনফিউশন আছে, বাট আমি জিন বিশ্বাস করি ডেফিনেটলি। সো আমি যে এক্সপ্লেনেশনটা দিই যে যখন আজকে যদি মনে করেন আপনি যদি আজকে এই বসে যদি দেখতেন তাহলে হয়তো কঙ্কাল দেখতেন, অন্য কিছু একটা দেখতেন যেটাতে হয়তো আপনার ভয় লাগতে পারে। বিকজ আমি যেটা বিলিভ করি যে জিন, ভালো জিন আছে, খারাপ জিন আছে। তো খারাপ জিনরা যখন কাউকে ভয় দেখাতে চায়, মানুষটা যেই জিনিসটাতে ভয় পায় সে সেইটা দেখাবে আর কি। সো ছোটবেলায় একটা কঙ্কাল মাথা নেই, এটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা ব্যাপার হতে পারে। হ্যাঁ, আর বড় হয়ে গেলে আমাদের যেটা হয় যে আমরা কিছু না যদি দেখি তাহলে সেটা আরো বেশি ভয়ঙ্কর মনে হয়। সেটাই ফর এন এক্সাম্পল, চোখের সামনে একটা কিছু হচ্ছে, তখন আজকে যদি এই সিচুয়েশনটা হতো
তো জিনেরও যদি কাজটা যদি হয়ে থাকে তাহলে হয়তো কঙ্কাল না দেখে এরকম একটা কিছু দেখাতো যেটাতে আমি এখন ভয় পাই। এক্স্যাক্টলি আমি এই জিনিসটা আমি দেখেছি যে বয়সের সাথে সাথে এই জিনিসগুলো চেঞ্জ। তাহলে আমরা জানি যে আপনি পরে আর কিছু দেখেছেন কিনা কখনো? না, দেখিনি, কিন্তু এই যে উনি যেটা বললেন যে মানে দেখা না, কিন্তু এটা মানে মানে এটা কেমন যে একটা জিনিস, মানে এটা হয়েছে আমার মানে বেশ পরে, মানে বিয়ে পরে। তো তখন আমার বোনেরও বিয়ে হয়ে গেছে, আমরা এরকম আমাদের নানির বাড়িতে গেছি। আচ্ছা। তো যাওয়ার পরে তো আমরা তো সবাই একসাথে হলে, সব ভাই বোনরা একসাথে হয়েছে, নানি মানে প্রথম নাতিন জামাইরা সব গিয়েছে বাড়িতে। তো সব খুব আনন্দ, আর আমরা সবাই একসাথে হলে একটু গান বাজনা করি। আচ্ছা। হ্যাঁ, তো সবাই গান করছি, সবাই মজা করছি, এরকম করতে করতে সেই দিনটা ছিল বৃহস্পতিবার। আচ্ছা। তো আমার নানির বাড়িতে নানা ছিলেন পীর সাহেব। হ্যাঁ, হুম। তো আমরা জানতাম যে উনি ওই দিন মানে একটু বাইরের দিকে, যেটা ওর কি দরগা শরীফ বলে, একটু বাইরের সাইডে, ওখানে ওনাদের ওরস হয় ঈশের দিন, ওই বৃহস্পতিবার দিন। তো ওটা আমাদের সাথে কোনো যোগাযোগ না, ওটা বাইরে হয়। আমরা ফ্যামিলি যারা বাইরে আছি বা ভিতরে আছি, তো আমরা গান বাজনা করছি, হঠাৎ করে আমার বোন, যেটা আমার ইমিডিয়েট ছোট বোন, ওর গেছে গান করতে করতে ও এমন বিকট হাসি শুরু করে দিল, মানে এমন হাসি যে আমরা সবাই ভয় পেয়ে গেছি। ও কিছুতেই থামছে না হাসি। আচ্ছা। এমন চেহারার মধ্যে নিশ্চয়ই অস্বাভাবিক। হ্যাঁ, লাল হয়ে যাচ্ছে চেহারা, সন্ধ্যা তো তখন, একদম লাল হয়ে যাচ্ছে, ও হাসিই থামছে না, হেসেই যাচ্ছে। তারপরে অনেকক্ষণ তাকে মানে একটু থাপ্পড় টাপ্পড় দেওয়া হলো যে হাসিটা কেন থামছে না ও। তারপরে দেখা গেল যে যখন থামছেই না, তখন ওখান থেকে নানির বাসার বাড়ি থেকে একজনকে খবর দেওয়া হলো। উনি আসলেন, এসে বললেন যে আসলে আজকে তো ওরস, তো আর যেহেতু নানা এরকম জিন টিন ওনার কাছে আসতো, তো যার জন্য হয়তো এই ওরসটাকে আমরা যে এরকম গান বাজনা করছি, এখান থেকে হয়তো কেউ পাস করছে বা তার ভিতরে চলে আসছে, এই হচ্ছে না। তারপর ওকে অনেক দোয়া টোয়া পড়ে টোরে ফুট টুট দিয়ে তারপর একটু ঘুমালো, তারপর ঠান্ডা হলো, সকালের দিকে ও। এটা মানে একদমই নতুন লেগেছিল সেই সময়, মানে ওনাকে এই অবস্থায়। না, এটা তো একদম মানে এটা তো ওর হওয়ার কথা না। রাইট। মানে ও গান করছিল আমাদের সাথে, মানে ওর হাসিটা বিকট হাসি। রাইট। ওকে, আমার মনে হয় যে সুমন ভাই, আমরা এবার কি আরেকটা শুনবো গল্প নাকি, মানে ঘটনা জানবো নাকি? হ্যাঁ, এখন ডেফিনেটলি আমাদের সাথে আরো একজন আছেন, অবশ্যই আমরা তার সাথে একটু কথা বলি। আপনার নামটা এবং পরিচয়টা একটু বলবেন। জি, আমি সাজ্জাদ হোসেন সজল, আমি একটা বাইং অফিসে আছি। আচ্ছা। তো আমার ঘটনাটা হলো প্রায় 10-12 বছর আগের কাহিনী। আচ্ছা, আপনি রেগুলার ভূত এফএম শোনেন এবং সেখান থেকে আপনি আমরা সবাইকে একটা ইমেল অ্যাড্রেস দিয়েছিলাম, যেটা হচ্ছে ভূত, হ্যাঁ রাইট, vootfm@radiofurti.fm। এখানে আপনারা ইচ্ছা করলে আপনাদের যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো পাঠাতে পারেন এবং সেগুলো আমরা সিলেক্ট করলে আপনারা সঙ্গে সঙ্গে আমাদের কল পেয়ে যাবেন এবং আপনারা আসতে পারেন। তবে অবশ্যই গতবার যেরকম অনেকগুলো মেইল পেয়েছি আমরা, কিন্তু একটা জিনিস হয় নাই, সেটা হচ্ছে যে আমরা আপনাদের ফোন নাম্বারগুলো আপনারা অনেকে দেন নাই, যার জন্য কন্ট্যাক্ট করতে একটু ঝামেলা হয়েছিল। সুতরাং অবশ্যই নিচে আপনাদের নাম, ঠিকানা এবং ফোন নাম্বারটা দিয়ে দিবেন। শুরু করি। আমি আমার যে ঘটনাটা, এটা হলো 10-12 বছর আগের কাহিনী। তো আমি আমার কাজিনটা সবাই আমার নানার বাসায় বেড়াতে গিয়েছিলাম। তো ওইখানে এক রাতে আমাদের 4-5টা বিল্ডিং আছে পাশাপাশি। তো আমি এক রুমে বসে টেলিভিশন দেখছিলাম। তো ওই রুমে ছিল আমার নানু, উনি ঘুমাচ্ছিলেন। তো দরজাটা খোলা ছিল, আর আমি যেখানে বসেছিলাম ওখান থেকে পুরো উঠানটা দেখা যায়। আচ্ছা। ওইখানে তো আমি উঠানে দিয়ে তাকিয়ে দেখি যে আমার 2 কাজিন আমার পিঠে পিঠে। তো ওরা আমাকে নাম ধরে ডাক দিয়েছে। ডাক দিয়ে ওরা হাঁটা আরম্ভ করলো। তো আমিও ওদের পিছিয়ে হাঁটাহাঁটি করলাম, হাঁটতে বের হলাম। তো আমাদের রাস্তাটা ছিল, বাড়ির থেকে বেরোলে কাঁচা রাস্তা ছিল। আচ্ছা। তো ওরা হাঁটছিল, আমি ওদের পিছনে হাঁটছিলাম, কিন্তু আমি কখনোই ওদের রিচ করতে পারিনি। এবং ওরা যখন হাঁটছিল কেউ ওর সাথে কোনো কথা বলছিল না। আচ্ছা। সার্টেন একটা 5-7 মিনিট পরে ওইখানে একটা 2টা রাস্তা আছে, 2 দিকে চলে যায়। আচ্ছা। ওই রাস্তাটাই। তো ওই রাস্তাটা আসার পর ওরা আমার 2 কাজিন 2 দিকে, একজন বাম দিকে গেল, একজন ডান দিকে চলে গেল। আচ্ছা। আমি আর ওদের ফলো করলাম না, তখন বাজে হলো রাত 11:30। আচ্ছা। তো আমি আর ওদের ফলো না করে ওই মাঝখানে দাঁড়ালাম, কারণ যেহেতু 2জন 2 দিকে গেছে, আমি আর ওদের ফলো করিনি। তো আমি ওয়েট করলাম প্রায় 30 থেকে 40 মিনিট, কারণ এন্ট্রান্স স্পট একটাই চেক করার জন্য। আচ্ছা। তো ওরা আর আসে নাই। তো আমি এখানে ওয়েট করার পর, তো এখন আমার কিছু ভয় ভয় লাগছিল, একা একা ছিলাম। তো আমি ব্যাক করলাম। আসার পর দেখি যে বাড়ির আর যে রুমগুলো আছে সবাই বন্ধ, অন্ধকার, ঘুমিয়ে আছে। আমি যে রুম থেকে বেরিয়েছি সেই রুমটা ছিল লাইট জ্বলা এবং টেলিভিশনটা চলছিল। আচ্ছা।
তো আমি রুমে ঢুকার পর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় যেটা হলো, আমার 2 কাজিন আমার নানুর সাথে ঘুমিয়েছিল, ওই সেম 2 কাজিন যারা আপনাকে ডেকেছিল, বাইরে ডেকেছিল। তার কাছে এটা আমার কোনো ইলিউশন বা ছিল। আচ্ছা, তারপর দিন সকালে যখন ওরা উঠলো, ওদের জিজ্ঞেস করলাম যে তোমরা কি কাল রাত্রে আমার ডাকার পর কোথায় গেছিলাম? তো ওরা বললো তো না, তো আমরা তোমরা ডাকি নাই। তো তার মানে ওরা বাসাতেই ছিল? অলমোস্ট বাসায় ছিল, কিন্তু আমার প্রশ্ন যে আমি যখন রুমে ছিলাম ওরা 2 জন কিন্তু ছিল না। আচ্ছা, আমি স্পষ্ট মনে আছে। আর এরকম মানে এই ধরনের অ্যাকচুয়ালি আমি একটু ব্যাকগ্রাউন্ডে যেতে চাই যে আমার নানা কিছু জিনের সাথে করতো, উনি কামেল লোক ছিল একজন। আচ্ছা, তো উনি মারা যাওয়ার পর এরকম বেশ কিছু ইনসিডেন্ট ঘটছে এবং রিসেন্টলি 2 মাস আগে একটা ঘটনা এখন ঘটছে। আচ্ছা, মানে সেই ঘটনাটা কিরকম ছিল? সেটা ছিল যে আমাদের ফার্স্ট টাইম একটু আমাদের নানার বাড়িটা বিবরণ দেব। যে আমাদের বাড়িটা 2টা ভাগে ভাগ করি। এটা হলো একটা গাব গাছের বাগান, বাসার দেখতে, ওটা বিশাল একটা জায়গা, এবং মূল বাড়িটা হলো ওটার অর্ধেক। আচ্ছা, তো আমরা যে বাড়িটা, ওই বাড়িটা এখন পুরান বাড়ি, ওটা পরিত্যক্ত, আমরা আরেকটা বাড়িতে এখন আসি নাকি। আচ্ছা, তো আমার মামা ওই বাড়িতে একটা কিছু আবার বিল্ডিং টিল্ডিং করে লোক মানে থাকার জন্য কেয়ারটেকার হিসেবে কাউকে রেখেছিলেন। আচ্ছা, লাস্ট 2 মাস আগের কথা। আচ্ছা, তো ওই কেয়ারটেকারটা একদিন রাত্রে দেখে যে একটা সাদা কাপড় পরে এক মহিলা ওই বাগানের ভিতরে যাচ্ছে রাত্রে। আচ্ছা, তখন ইলেকট্রিসিটি ছিল না, কিন্তু জ্যোৎস্না দেখা যায়। তো উনি যখন ফলো করে সামনে যায়, একটা টয়লেটের মতো ছিল, ওইখানে কেউ ইউজ করে না, আর গাছ ছিল। তো ওই মহিলাটা ওইখানে ভ্যানিশ হয়ে যায়। আচ্ছা, এবং ওই কেয়ারটেকার আর ওইখানে থাকে না, উনি চলে গেছে। আচ্ছা, এর আগে অনেক কিছু ঘটেছে এরকম আমার নানুর সাথে এরকম। তো লাস্ট ঘটনা হলো এটা ছিল এরকম ধরনের একটা জিনিস। সুমন ভাই, আমি সবসময় দেখি যে সবাই যখন বলে, অনেকে জিনের গল্প বলার সময় একটা কথা বারবার করে বলে যে আমার অমুকে বা আমার অমুক আত্মীয় বা অমুকে জিন পুষতেন। মাঝখানে আমি দেখলাম যে তখন আমি জিনিসটা খেয়াল করিনি, গত লাস্ট শোতে আপনি যখন বলছিলেন যে ওরা বলে যে আমি তোমাদের কোনো ক্ষতি করবো না, আমাদের কাছে আসো বা থাকলে দেখতে চাই, তার মানে কি মানুষকে আসলে ডমিনেট করে তাদেরকে, এরকম কোনো ব্যাপার কি আছে আসলে? ব্যাপারটা তো অ্যাকচুয়ালি পুরোটুকুতে আমাদের মানে আমরা যখন এই সাবজেক্টটা নিয়ে কথা বলি, আমাদের তো অ্যাকচুয়ালি কোনো ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স নাই, রাইট? মানে এখানে আমরা যাই বলি কিছুটা গেস ওয়ার্ক, কিছুটা এক্সপিরিয়েন্স, সবকিছু মিলিয়ে। সো আমি এখন পর্যন্ত টুকটাক পড়াশোনা করে যে জিনিসটা মানে আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে আমাদের তো একটা জগৎ আছে, পৃথিবীতে আমরা আছি, এটা আমাদের। সো আমাদের এই ধরনের আরেকটা জগৎ আছে যেখানে জিনরা থাকে। সো আমরা যেভাবে বাস করছি ওদেরও একটা লাইফস্টাইল আছে, ওরা ওভাবে চলছে একদম। সো এখানে ব্যাপারটা হচ্ছে যে কখনো কখনো, এটা আমার পার্সোনাল অ্যাকচুয়ালি ওপিনিয়ন, কখনো কখনো ওই জগৎটা থেকে এরা এখানে চলে আসতে পারে, আমাদের ওয়ার্ল্ডে চলে আসতে পারে, কিন্তু সবাই পারে না, ডেফিনেটলি সবাই পারে না, কেউ কেউ পারে। ঠিক সো কেউ কেউ যারা পারছে, নিশ্চয়ই তাদের একটা স্পেশাল ক্ষমতা আছে বা যে কারণে আসতে পারছে, নাহলে তো সবাই আসতো, রাইট? সো ঠিক তেমনি ভাবে আমার ধারণা মানুষদেরও কারো কারো এই ব্যাপারটা আছে, তারা হয়তো বা ওই জগৎটাতে যেতে পারে, অথবা ওই ওয়ার্ল্ডটার সাথে বা ওই ওয়ার্ল্ডের এই প্রাণীদের সাথে বা এই যে জিন যেটা নিয়ে কথা বলছি, এদের সাথে কমিউনিকেট করার একটা ক্ষমতা আছে। আচ্ছা, বিকজ আমি এরকম অনেককে দেখেছি যে সেই কোনো একটা প্লেসে গেলাম, হয়তোবা আমার মনে হচ্ছে যে এখানে হয়তোবা সামথিং ইজ রং হিয়ার, মানে কিছু একটা হচ্ছে বা কিছু একটা প্রবলেম আছে। হয়তোবা আমরা 4-5 জন গিয়েছি, তার মধ্যে দেখা গেল যে একজন ঠিকই টের পেয়ে গেছে, হয়তোবা বলছে শোন ভাই এই জায়গাটা একটু কেমন জানি, মানে সামথিং ইজ রং। জিবরান ভাই তো মাঝে মাঝে, জিবরানকে তো আমরা বলি রেডার, মানে সে প্রথমেই নোটিস করতে পারে। তো সেরকম কেউ কেউ পারে, কেউ কেউ আবার মনে করে যে না কোনো ব্যাপারই না। সো অন্য কিছুর এক্সিস্টেন্স কেউ যদি বুঝতে পারে, তা ডেফিনেটলি বলবো যে এর চেয়ে আরেকটু যদি উপরের লেভেলে কেউ থাকে, তাহলে ডেফিনেটলি এক্সিস্টেন্স কি দেখতেও পাবে, হয়তো বা কথা বলতে পারবে, কমিউনিকেটও করতে পারবে। তো আমি আমার নিজের একজন আমার দুঃসম্পর্কের একজন আত্মীয়, সে উনি ক্লেম করতে উনি জিন নামাতে পারতো, এরকম একটা ব্যাপার ছিল। ওই ছোটবেলায় উনি ক্লেম করতো, এবং আমার আত্মীয় স্বজন অনেকেই বলেছে যে হ্যাঁ ইটস ট্রু। সো আমি এরকম আশেপাশে অনেককে দেখেছি। ইভেন এরকম ঘটনাও আছে যে আমার ক্লোজ একজনের
বাসায় মাঝে মধ্যে একজন ভদ্রলোক আসে, ওনাকে কল দিলে মাঝে মধ্যে উনি আসে, আসার পর উনি একেবারে মানে সামনাসামনি জিন নামিয়ে দেখিয়ে দেয় ইনফ্যাক্ট। এবং আমি এরকম গল্প আমি অনেক জায়গা থেকেই শুনেছি, সবগুলো যে আমার বিশেষ করতে হবে কোনো কথা নেই, বাট আমি স্পেসিফিক এই গল্পটার কথা বলছি বিকজ যে আমাকে বলেছে যে ক্লেম করছে নিজের চোখে দেখেছে, তাকে আমি ডেফিনেটলি ট্রাস্ট করি। আমি কতখানি ট্রাস্ট করে দিচ্ছি সে, মানে তার আমাকে মিথ্যা বলার কোনো কারণ, মিথ্যা বা ভুল বলার কোনো কারণে সে নিজের চোখে এক্সপিরিয়েন্স করেছে। সো ডেফিনেটলি আমি বিলিভ করি এই টাইপের ব্যাপার স্যাপার হয়। আমার কাছে এই জিনিসটা খুব অদ্ভুত লাগে যে মানুষ কিভাবে ডমিনেট করতে পারে। আমার কাছে এটা কিন্তু খুব অদ্ভুত একটা ব্যাপার। মানুষ তো কোনো না কোনো ভাবে সুমন ভাই ওদের ক্ষমতা কিন্তু আমাদের চাইতে কোনো না কোনো ভাবে বেশি। এখানে একটা থিওরি আছে, আচ্ছা, যেটা শুনলে বলে ওনার অ্যাকচুয়ালি ওনার আইডিয়াটা আমি ইনফ্লুয়েন্স করছি একদিকে, যে আমারও এরকম চেনা আছে যে বলতে পারে যে সে জিন নামিয়েছে। অ্যাকচুয়ালি এই জিন নামানো আর জিন পুষা কিন্তু আমাদের আগে জেনারেশনের মোস্টলি ওখান থেকে আসা। আচ্ছা, আমাদের নানারা দাদারা এগুলো ক্লেম করতে পারতো, তারা করে। আচ্ছা, কিন্তু আমার থিওরিটা হচ্ছে যে যারা এগুলো করতো, অবভিয়াসলি আমরা যে রিলিজিয়াস পয়েন্ট অফ ফ্যাক্ট ইয়ে থেকে দেখি, এটা রিলিজিয়াস কনটেক্সটে ইসলামে বলে যে হ্যাঁ করা যায়। অবভিয়াসলি ওদের যে ডিমেনশন ওদের এখানে, অবভিয়াসলি উই হ্যাভ সাম সর্ট অফ প্রেয়ার অর পাওয়ার। আমরা নাকি সর্বশ্রেষ্ঠ, মানে জীবদের নিয়ে এসে দেন আমরা ওদেরকে সার্টেন বাউন্ডারিজ এন্ড চেইনে যেমন একটা কুকুরকে বেঁধে রাখা, মেক হিম ডু উল্টা মানে জিনিস কাজ করানো, পেপারটা নিয়ে আসো, পাইল নিয়ে আসো, এভাবে বসা উঠো, এভাবে করো। সো তখন হয় কি, মানে এরা উই কন্ট্রোল দাম, যেটা আমি যতটুকু আমি বুঝতে পারি এটাতে। তারপরে হয় কি, যখন দ্যাট পারসন পাসেস অ্যাওয়ে, তখন তো লাইক অল অ্যানিমালস অর এনি ক্রিচার, ফোর্স অফ হ্যাবিট বলে একটা জিনিস আছে, যদি ট্রেন না করতে থাকি তখন এই জিনিসটা আবার ছুটে যায়। আচ্ছা, সো তখনই এরা when they see that they have this much power আর এটা করতে হচ্ছে, তখন নেক্সট যে প্রাণী থাকে ফ্যামিলি মেম্বার, তখন ওদের কাছে পাস অন হওয়ার, দ্যাটস মাই থিওরি, জানা থাকে। সো এগুলো বসা টসা তখন ইউনো বলে জেনারেশন থেকে জেনারেশন যায়, এইভাবে আমার একটা থিওরি এইভাবে কাজ করতে পারে। আচ্ছা, আমি আরো একটা কোশ্চেন করব, সেটা হচ্ছে যে আপুর কাছে থাকবে এটা, সেটা হচ্ছে যে আপু আপনার কি ফ্যামিলিতে এরকম কোন জিন বা এরকম কোন ঘটনা ছিল কিনা কখনো, বা এরকম জিন রিলেটেড কিছু ছিল কখনো? জিন রিলেটেড বলতে যে আমার নানা জিন পালতেন। আচ্ছা, হ্যাঁ, তো উনি এই ছিলেন, মানে পালতেন মানে কি উনি পীর ছিলেন, তো উনি কিন্তু একটা ভালো সরকারি অফিসার ছিলেন। তো একটা টাইমে উনি চলে গেছেন, কুষ্টিয়াতে চলে গিয়ে উনি মানে একদম আধ্যাত্মিক লাইনে চলে গেছে। এবং ওনার নানা ছিলেন যে ওনার একটা মাজারও আছে ওখানে, জিন্দা পীর বলে। কারণ ওনাকে জিন্দা পীর এর জন্য বলা হতো যে উনি মারা যাওয়ার সময় উনি একদম বলে গিয়েছিলেন যে আমি এখন মারা যাচ্ছি, একদম খাটিয়াতে শুয়ে এই টাইমে মারা যাচ্ছে, এইভাবে শুয়ে সে মানে জাস্ট বলে গেছে। এবং উনি ওনার ওয়াইফকে বলেছিলেন যে আমি মরে যাচ্ছি, কিন্তু আমি বলতে পারছি, কবরে যেতে পারছি না শুধুমাত্র তোমার কিছু কাজের জন্য। হ্যাঁ, তো ওইটার থেকে কিন্তু আমার মানে ওইটা ছিল আমার নানার নানা। তো ওইভাবে হচ্ছে কি যে উনি পালতেন, এবং উনি মানে এরকম আমার চাচারা যেমন যখন আমার আম্মার সাথে আমার আব্বার বিয়ে হয়, তো তখন আমাদের ফ্যামিলি মানে আমার দাদার ফ্যামিলিতে এটা একটা নতুন ঘটনা, জিন আবার কিভাবে পালে। তো নানা যখন নামাজ পড়তেন বৃহস্পতিবারের দিনে, তখন ওনার পাশে কিন্তু 4টা জায়নামাজ এরকম বিছানো থাকতো খালি, ওখানে কেউ নামাজ পড়তো না। ওটা ছিল যে জিনরা নামাজ পড়ে ওখানে, কারণ জিনরা নামাজ পড়ে। হ্যাঁ, অবশ্যই। তো এরকম ছিল। তো আমার যেটা মনে আছে যে একবার আমার চাচা উনি গেছে ওখানে, মানে বেড়াতে গেছে না আমার নানির বাড়িতে। তো যাওয়ার পরে তো ওখানে তো অনেকেই আসছে যে জিনে ধরেছে, মানে ওনাকে একটু দোয়া পড়ে দিতে, বা জিনে ধরলে কিন্তু বিকট রকম একটু অন্যরকম হয়ে যায় মানুষের, মানে সবকিছু আচরণটা পুরাই অন্যরকম হয়ে যায়, সবকিছুই মানে অন্য ধরনের হয়ে যায়। তো এরকম একটা মহিলা এসেছে, তাকে জিনে ধরার পরে তো নানা এরকম দোয়া পড়ার পরে ওকে ইসের সাথে আটকে রেখেছে, মানে যে পেয়ারা গাছের সাথে এরকম আটকে আছে, একদম সেটে থাকে যে ওইভাবে। তো বলছে না আমি যাবো না, ও বলতে থাকে যে ওকে বলছে না তুমি ছেড়ে দাও ওকে, কারণ মহিলাটা অন্যরকম হয়ে গেছে, ঘর বাড়ি সংসার সব ছেড়ে দিছে, সে সংসার করবে না, মানে এরকম মানে বনে বাজারে ঘুরে বেড়াচ্ছে। তো এই জন্য ওকে নিয়ে আসছে, আসার পর বলছে না আমি যাবো না। তারপর বলছে না, অনেক বোঝানোর পর যখন ওকে ও বললো যে হ্যাঁ চলে যাবে, তো যাওয়ার সময় বললো যে তুই যাবি যে তার প্রমাণটা কি, একটা প্রমাণ দিয়ে যেতে হবে। তো কারণ সে যে চলে যাবে, তখন বললো যে উঠানে কাপড় নাড়া ছিল, তো বলেছে আমি যাওয়ার সময় এই কাপড়টার ভিতর দিয়ে যাব। তো যখন নাকি পাস করেছে ওই কাপড়টা ছিদ্র হয়ে চলে গেছে।
আচ্ছা, এটা কিন্তু দিনের বেলার ঘটনা, রাতের কোনো ঘটনা না, আমি না। বুঝতে পারছি। হ্যাঁ, তো এটা কিন্তু মানে এমন অবস্থা, তো আমার চাচা ওটা দেখে এসে তার জ্বর হয়ে গেছে, সোজা কথা। কারণ এটা তো একদম অবাক ব্যাপার, হ্যাঁ, একদম যে অবাস্তব একটা ঘটনা। মানে অবাস্তব মানে কি, যে কেমন একটা ঘটনা। হ্যাঁ, তো এই একটা ব্যাপার। তারপর হলো যে আমার নানা যখন মারা গিয়েছেন, তখন মারা যাওয়ার পরে যে 40 দিনের যে একটা দোয়া হয়, তো তো সবাই গ্রামের মানুষকে খাওয়ানো হয়েছে। তো রাত্রেবেলা যখন সব খাওয়া দাওয়া শেষ, গ্রামের মানুষকে রাত সন্ধ্যার মধ্যে খাওয়া দাওয়া শেষ, তো রাতের দিকে মানে 12টার দিকে এমন একটা বিকট আওয়াজ, কাঁসার বাজালে যেরকম একটা আওয়াজ হয় না, হ্যাঁ, ওরকম বিশাল আওয়াজ, পুরা মনে হচ্ছে আকাশ কাঁপছে একদম, এরকম আওয়াজ করে আসছে। এটা অনেকেই শুনতে পেয়েছে? অনেকে না, ওখানে যারা ছিল সবাই শুনেছে। শুনেছে। তো তখন ওটা তো গ্রামে তো এত রাতে, মানে 73, তখন তো, এখন তো গ্রামে তো রাতে জাগে, তখন তো রাতে কেউ জাগতো না। ওই যারা কাজ টাজ করে রাত্রে হয়তো আমরাই বসে আছি, যে সারাদিনের ওই ব্যাপারটা নিয়ে কথাবার্তা হচ্ছে। ওটা কত রাত হবে, 10টা, মানে 10টা থেকে 12টার মধ্যে আর কি, এরকম রাত। তখন তো ওটা বেশ অন্ধকার হয়ে যায় রাতের বেলাটা। তো তখন ওই যারা বসেছিলেন তখন বললো যে জিনরা, মানে যারা জিনরা তো নানার সাথে থাকতো, ওরা আসছে, মানে ওরা আসছে, এটা মানে ওদের যে একটা জানান দিয়ে যাওয়া যে আমি আসছি। এই যে ওরা যে ছিল, এই যে এখন তো আপনার নানা উনি বেঁচে নাই, তারপরে ফ্যামিলিতে আর কারো কোনো ক্ষতি বা না, ওরা কোনো ক্ষতিকর জিন ছিল না, বা উপকার কোনো কিছু অস্বাভাবিক কোনো ঘটনা পরবর্তীতেও ঘটেছে নাকি? যে মানে নানা মারা যাওয়ার পর থেকে আর এই জিনিসটা নাই ওখানে। মানে নানা মারা যাওয়ার পর থেকে, মানে কি, নানা মারা যাওয়ার পরে এই ঘটনাটাই শেষ। তারপরে কিন্তু আর কোনো ঘটনা ঘটে নাই, কারণ যে নানা ওই চর্চাটা কিন্তু অনেকদিন করতে পারেনি, কারণ নানা অসুস্থ হয়ে মারা গিয়েছেন। তো যে ওইটা জাস্ট মানে যে নানা যখন মারা যান, তখন নানা কিন্তু প্রায়, মানে উনি 71-এ উনি অসুস্থ হয়েছিলেন। তো তারপরে 73-তে উনি মারা গেছেন। তো এইটুক সময় কিন্তু উনি একদম অনেক অসুস্থ ছিলেন। তো কিন্তু উনি যখন মারা যান, যেই দিন মারা যাচ্ছে, মৃত্যু সজ্জা, মানে মৃত্যু মুখে একদম চলে যাবে যখন, তখন কিন্তু উনি অনেক জোরে ইয়াসিন সূরা পড়েছিলেন, একদম পুরা ইয়াসিন সূরা। তো এটা তো একটা আশ্চর্য ব্যাপার। উনি কিন্তু তখন ওনার কিচ্ছু মনে নাই, কারণ উনি যখন 72-তে তখন উনি একদম 47-এর আগে চলে গেছিলেন, ওনার মানে ব্রেইন হ্যামারেজ হয়েছিল। তো উনি কিন্তু এই সময় ছিলেন না, উনি সব 47-এর আগের কথা বলতেন। ওনার বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, মানে ওই টাইমে। কিন্তু তখন যিনি মারা গেছেন, মানে ওনার কোনো সেন্স ছিল না, কিন্তু যখন মারা গেলেন, মারা যাওয়ার সময় যে মানুষকে একদম, মানে উনি পুরা ইয়াসিন সূরা উনি জোরে জোরে পড়েছেন। ওকে, আমরা তো বেশ কিছু ঘটনা জানলাম। এখন তাহলে কি করা যেতে পারে? আমরা কি এখন আর কোনো ঘটনায় যাবো, নাকি একটা ব্রেক নিবো? কি করা যেতে পারে? ব্রেকের পরে আমরা আমাদের ঘটনায় ফিরে আসছি। রাইট, সুতরাং আমরা ব্রেক নেই এবং সাথে থাকুন, আর সেই সাথে আমাদের SMS করে আপনাদের অনুভূতিগুলো জানিয়ে দিন। আর অনুভূতি জানাতে যেটা করতে হবে, শাউট লিখে, স্পেস দিয়ে আপনার নাম লিখে, স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আর এই মুহূর্তে আপনাদের জন্য যে গানটা প্লে করছি সেটি হচ্ছে দ্য ঘোস্ট অফ ইউ বাই মাইকেল লান্ডস্ট্রক। চলুন শুনে আসি গানটি। সময় 12:45 ফিরে এলাম আবার আমি রাসেল, সাথে নিয়ে ভূত FM, এবং আমার সাথে রয়েছেন ভূত স্পেশালিস্ট, ভূত স্টিমের সুনন্দা এবং প্রদীপরান ভাই। আমি আমরা জানি যে অনেকগুলো আমরা SMS এর পাশাপাশি বেশ কিছু ইমেলও পেয়েছিলাম এই সপ্তাহে। সেই ইমেল থেকে সুনন্দা একটা ইমেল একটা পড়ি। সেই ইমেলের মধ্যে থেকে যে ইমেলটা আমি প্রথমে ধরে আছি হাতে, সেটা পাঠিয়েছেন মেঘ, এবং মেঘ এই ইমেলতে লিখেছেন যা, আমি তার মতো করে পড়ছি আগে, তিনি যে ভাষায় লিখেছেন। রাত 10টা আমি একা একটা বাসায় থাকতাম, চিটাগংয়ে পাহাড় টাইপের একটা এলাকায়, একটা নির্জন বাড়ি, মেঘলা ছিল পরিবেশ। আমি ছাদে যেতাম, একা থাকতাম, বাসায় ভালো লাগতো না। এই বাসাটা এই বাসায় কিন্তু শহর থেকে একটু দূরে। তো আমি অন্যদিনের মতো ছাদে গেলাম। ছাদে আমার একটা প্রিয় কর্নার ছিল। আমি দরজা খুলেই সোজা সেই কর্নারের দিকে হেঁটে যাচ্ছি। চোখ ছিল আমার মোবাইলে।
হঠাৎ কেন যেন থেমে গেলাম। একটু চোখ উঠাতেই দেখলাম আশ্চর্য একটা গর্জিয়াসলি একটা সেজে গুজে একটা মেয়ে ওই কর্নারটায় বসেছিল। আর একটু মনোযোগ দিলাম, দেখলাম মেয়েটা একটু ফেস আমার দিকে করলো। অবাক করা স্পষ্ট ছিল দুইটা চোখ, এবং মানে খুব স্পষ্ট ভাবে তাকিয়েছিলেন তিনি, এবং বলছে যে চোখ দুটো যেন জ্বলছিল, এবং তিনি পুরোই অবশ হয়ে গেছিলেন ওই সময়। এবং তিনি বলছেন যে এরপর থেকে তার বাসায় নানা রকমের অদ্ভুত ঘটনা ঘটতে থাকলো, এবং তিনি ওই ঘটনাটা এখনো পর্যন্ত ভুলতে পারেন না। এটা কোনো একটা দিনের তার ঘটনা। এরকম অনেকেই আমাদের ইমেল করেছেন, এবং সেই ইমেলগুলোর মধ্যে থেকে যেমন আমরা আজকে সজলকে গেস্ট হিসেবে নিয়ে এসেছিলাম। সুতরাং আপনারা যদি এরকম কোনো ঘটনা থাকে তাহলে আমাদের ইমেল করতে পারেন, লিখবেন bhutfm@radiofurti.fm। আর ভূত এফএম এর বানানটা হচ্ছে, স্পেলিংটা হচ্ছে BHOOT একসাথে সবকিছু, এবং তারপর @radiofurti RADIOFURTI @radiofurti.fm ইমেল করতে পারেন। এছাড়া আমাদের SMS করতে পারেন। SMS করার নিয়মটি হচ্ছে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিতে পারেন 9840 নাম্বার। আমরা অপেক্ষা করছিলাম অধীর আগ্রহে যে সুমন ভাইয়ের কাছ থেকে আজকে নতুন কিছু ঘটনা শুনবো, এবং আমরা ফিরে যাই সুমন ভাইয়ের কাছে। সুমন ভাই, লাস্ট এপিসোডে আমি যখন আসলাম বাইরে থেকে তখন রোস্ট হান্টার্স এর সাথে ওয়েস্ট ভার্জিনিয়া গিয়েছিলাম, ওটা নিয়ে কিছু কথা বলেছি। তো তখন আরেকটা কথা বলেছিলাম যে ওটাই শেষ ছিল না, আরেকটা জায়গায় গিয়েছিলাম, ওখানে অবশ্যই ওয়েস্ট হান্টার্স টিম ছিল না। আচ্ছা, ওটার ঘটনাটা বলি। আমার কাছে ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লেগেছিল, এই জন্য আচ্ছা এটা নিয়ে বলছি আর কি। সেটা হচ্ছে যে নিউ ইয়র্কে একটু বাইরে একটা জায়গা আছে, জায়গাটা বেশ পশ এরিয়া। আচ্ছা, ওখানকার এক একটা বাসার দাম $10 to 15 million মানে কম করে হলো $7 million, মানে বেশ পশ একটা জায়গা। তো ওখানে একটা কাপল, মানে এই ঘটনাটা অ্যাকচুয়ালি আমি শুনেছি নিউ ইয়র্কে যাওয়ার পরে। আমি যখন এই ভূত এফএম নিয়ে যখন আলাপ করছিলাম তখন একজন বললো যে আমি একটা ঘটনা জানি, এটা শুনেন। আচ্ছা, তখন সে বললো যে এরকম একটা বাসা আছে ওখানে, এই বাসাটা একটা কাপল, একটা ফ্যামিলি কিনেছে কয়েক মাস আগে $1.2 million দিয়ে। আচ্ছা, তো যেটা কিনা অনেক কম আর কি ওই এরিয়ার জন্য। আচ্ছা, তো অনেক সস্তায় পেয়েছে, বাসাটা কিনে নিয়েছে। বাট তারপর বাসাটা সম্বন্ধে কিছু গল্প আছে, ব্যাকগ্রাউন্ড। সেটা হচ্ছে যে এখানে এই বাসায় দুটো মানুষ সুইসাইড করেছে, এবং এই বাসাটার ভিতর গিয়ে কেউ যদি থাকে কিছুদিন তাহলে নাকি বেশ কিছু জিনিস হয়, মানে নট দ্যাট যে তারা কিছু দেখে, কিন্তু যেটা হয় যে মেন্টালি মোস্ট অফ দ্য পিপল ডিপ্রেসড হয়ে যায় আস্তে আস্তে। আচ্ছা, আস্তে আস্তে মন খারাপ হয়ে যায়, ডিপ্রেসড হয়ে যায়, এবং সুইসাইডের কাহিনীও আছে। এবং সে মানে খুব ক্লোজ, হয়তো বা যারা এখানে আছে তাদের মধ্যে হয়তো খুব ভালো সম্পর্ক, কিছুদিন থাকার পর দেখা যায় যে সব সমস্যা শুরু হয়, রিলেশনশিপে বা সমস্যা হয়, গ্যাঞ্জাম হয়, এই ধরনের জিনিসপত্র হয়। আচ্ছা, সো শুনে আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো, কজ আমরা এই লাস্ট 2-3 বছর ধরে যে ইনভেস্টিগেশন গুলো করছি এর মধ্যে আমরা এরকম প্লেস পেয়েছি যেখানে গেলে একটু অন্যরকম ফিলিং হয়। মানে নট দ্যাট যে আমরা সবসময় দেখছি এই সাদা কাপড় পরে সবসময় ঘটনা ঘটছে, কিছু কিছু জিনিস আছে যেগুলো অ্যাকচুয়ালি আমরা ঠিক মানে বলে বোঝাতে পারি না, কিন্তু আমরা ফিল করি, রাইট? সো আমরা এরকম সিচুয়েশনের মধ্যে পড়েছি যে যাওয়ার পরে বা কোনো একটা প্লেসে গিয়ে এরকমও হয়েছে যে একবার আমার আর সাকিবের মধ্যে অলমোস্ট ঝগড়াঝাটি লেগে গিয়েছিল ওখানে গিয়ে। হ্যাঁ, একটা প্লেসে গিয়ে, এরকম জায়গা আছে ঢাকা মানে বাংলাদেশে। এবং তারপরের দিন আমরা we were wondering যে আমরা কেন ওরকম ভাবে রিয়েক্ট করছিলাম। সো এই টাইপের সিচুয়েশনে আমরা পড়েছি। সো যখন শুনলাম যে ওই বাসাটায় গেলে নাকি এরকম হয়, তখন আমি খুব ইন্টারেস্টেড হয়ে গেলাম। তখন আমি বললাম ঠিক আছে, আমাকে গল্পটা বলেন। সো গল্পটা ছিল এরকম যে যে ফ্যামিলি এখনো আছে ওই বাসায়, ওরা উঠলো, ওদের একটা বাচ্চা আছে। আচ্ছা, ওই বাসায় ওঠার পর প্রথমে সবকিছু ঠিকঠাক, কোনো অসুবিধা নাই। আর আমেরিকায় যেটা হয়, মানে পশ্চিমা দেশগুলোর মধ্যে এটা খুব কমন যে বাচ্চাদের একটা ইমাজিনারি ফ্রেন্ড হয় আর কি। হ্যাঁ, তারা খেলে একটা ফ্রেন্ডের সাথে যে কিনা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না। সো
ওই বাচ্চাটার একটা ইমাজিনারি ফ্রেন্ড হলো এখানে, সে খেলোর নাম দিল সে ফ্র্যাঙ্কি। ফ্র্যাঙ্কির সাথে সে খেলে ঘুরে। তো প্যারেন্টস ডিডন্ট বদার অ্যাকচুয়ালি, বিকজ এটা খুবই কমন একটা জিনিস, সেটা কোনো সমস্যা না। তো ঘটনা শুরু হলো এখান থেকে যে একদিন ওই বাসায় যারা থাকে ওই মাঠ মানে মহিলা যে উনি হঠাৎ করে তার ছেলেকে খুঁজছে, ছেলে বয়স কম ছোট, কত 6 years old or something like that। তো খুঁজছে, ওকে খুঁজে পাচ্ছে না, ডাকছে শুনছে না, তখন তার বেডরুমে গেল, দোতলায় বেডরুমে গিয়ে দেখে যে বেডরুমের তার ছেলে নেই। ওখানে তো বড় জানালা থাকে, জানালা তো আর আমাদের দেশের মতন গ্রিল থাকে না, রাইট? সো জানালা খোলা, জানালার থেকে বের হলেই হচ্ছে গিয়ে ছাদ মানে যে স্ল্যান্টেড চালগুলো থাকে যেগুলো শেড। সো ওখানে মানে জানালা এবং ছাদের মাঝামাঝি একটা জায়গায় সে দাঁড়িয়ে আছে, জানালা এবং ছাদের মানে জানালা থেকে সে বের হয়ে গেছে অলমোস্ট, এরকম একটা জায়গায় সে মানে জাস্ট দাঁড়িয়ে আছে আর কি। তখন সে বললো যে তুমি এখানে কি করছো? তখন ছেলেটা বললো যে ফ্র্যাঙ্কি টোল্ড মি টু জাম্প। ফ্র্যাঙ্কি তো এক্সিস্টই করে না। এক্স্যাক্টলি, ওর ফ্রেন্ডটা নাকি ওকে বলেছে যে জাম্প করতে ছাদ থেকে। আচ্ছা, তো সাথে সাথে তার মা তো ভয় পেয়ে গেছে, দৌড়ে গিয়ে কোনো মতে তার ছেলেকে ওখান থেকে টেনে আবার ঢুকে নিয়ে রুমের মধ্যে আবার নিয়ে আসছে। তো এটা আবার নিয়ে বাসায় আলোচনা করেছে। বাট এই ফ্যামিলিটা অ্যাকচুয়ালি এইসব ভূত টুত বা এই ধরনের স্পিরিট এগুলোতে অ্যাকচুয়ালি একদমই বিশ্বাস করে না, একটু নাস্তিক টাইপের আর কি। সো তারা অ্যাকচুয়ালি মনে করেছে যে হয়তো ছেলেটা আপসেট কোনো কারণে এরকম একটা, বা সব বাচ্চা তো এরকম একটা কাজ করেছে, তো ওটা নিয়ে পাত্তা দেয়নি। তো এই টাইপের একটা ঘটনা আমি শুনেছি। শোনার পরে আমার কাছে জিনিসটা খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। আমি বললাম যে আমি বাসাটা যেতে চাই, এটা কি কোনো মতে ব্যবস্থা করা যায় কিনা। তখন বললো যে ঠিক আছে আমি জানাচ্ছি। তো এই ঘটনার পরে আমি চলে গেলাম ওয়েস্ট ভার্জিনিয়াতে এই ওয়েস্ট হান্টার্সের সাথে ওইসব কাজ টাজ করে। আমি যখন আবার ফিরে আসলাম, আসার পরে তখন আমি আবার যার থ্রুতে আমি কানেকশনটা পেয়েছিলাম উনি আমাকে কল দিয়ে বললো যে হ্যাঁ ব্যবস্থা করা গিয়েছে, ওখানে যাওয়া যাবে, আমরা যাবো। ইনফ্যাক্ট সবাই মানে ওর পরিচিত কোনো মতে ঘুরিয়ে পেঁচিয়ে মানে পরিচিত, বলছে অসুবিধা নেই আমরা যেতে পারবো। আমি বললাম যে আচ্ছা ফাইন, আমরা তাহলে যাবো। তা আমাদের প্ল্যানটা হচ্ছে যে ওটা একটু নিউ ইয়র্কের টাউনের একটু বাইরে। আচ্ছা, আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা যাবো সন্ধ্যার পর ওখানে যাবো, ওখানে ডিনার টিনার করে আমরা রাত্রিবেলা 8টা বাজে দিব, তারপরে আমরা সকালে চলে আসবো বা এরকম একটা প্ল্যান আর কি। সো উইকেন্ডে আমরা গেলাম। তো যাওয়ার পরে বাসাটা বিশাল হিউজ একটা বাসা, এবং বাসাটা দেখি বোঝা যায় যে এই বাসাটা 1.2 মিলিয়ন কিছু না, এটার দাম আসলে অনেক বেশি হওয়ার কথা আর কি। তো বাসাটাই গেলাম, তারপর ঢুকলাম, ঢোকার পর বিশাল বড় একটা রুমের মতন এবং ডুপ্লেক্স টাইপের, মানে ওখানকার বাসাগুলো যেরকম বেসমেন্ট থেকে দোতলা থেকে একতলা থেকে সিঁড়ি দিয়ে উপরে উঠা যায়, এবং খুব বিশাল বড় একটা স্যান্ডেলিয়ার লাগানো। আচ্ছা, তো দেখে খুব ভালো লাগলো আর কি, মানে সুন্দর বাসা আর কি। আমরা ঢুকলাম, ঢুকে আমরা প্রথমে এভরিথিং ওয়াজ নর্মাল, কোনো অসুবিধা নেই। আমরা বসলাম, আড্ডা দিচ্ছি, গল্প করছি। আমরা ডিনার টিনার করে রাত্রেবেলা আবার বসলাম। ওদের একটা লাইব্রেরি আছে বিশাল বড়, এটা হচ্ছে দোতলায়, সিঁড়ি দিয়ে উঠে লাস্ট কর্নার লেফট সাইডের সেকেন্ড লাস্ট কর্নার আর কি। তো আমরা গিয়ে লাইব্রেরিতে বসলাম। লাইব্রেরিটা দেখতে একটু স্পুকি, মানে বেশ বড় এবং ছাদ পর্যন্ত সব বই রাখা, যাবতীয় বই, সুন্দর আর কি, একটু ভিক্টোরিয়ান স্টাইলের বাসাটা আর কি। তো ওখানে আমরা বসে গল্প করছি, গল্প করতে করতে একটা জিনিস হলো, জিনিসটা একটু আগে একটু এক্সপ্লেনেশন দেওয়া উচিত। আমরা যখন প্রথমে বাসায় ঢুকেছিলাম তখন আমি নোটিস করছিলাম বাসাটা, যেখানে স্যান্ডেলিয়ার ওইখানে 3টা বেলুন ঝুলছিল, মানে ওই গ্যাস বেলুন টাইপের। আচ্ছা, তো এগুলো কোনোভাবে হয়তো বা বাচ্চাটার হাত থেকে ছুটে গিয়েছিল, মানে উপরে ওই থেকে গেছে আর কি, এরকম একটা সিচুয়েশন। তো এটা তখন অতটা পাত্তা দিইনি। বাট মজার ব্যাপারটা হচ্ছে যে যখন আমরা বসে গল্প করছি, করতে করতে হঠাৎ করে একটা সময় আমরা হালকা একটু মানে হয় না যে কথা বলতে বলতে হঠাৎ সবাই থেমে যাই, এটার ব্যবস্থা। আর গল্প করছি ভূত টুত নিয়ে, সো এনভায়রনমেন্ট একটু অন্যরকম। সো সবাই একটু চুপচাপ। হঠাৎ করে একটা খুব কি বলবো, এটা নয়েজটা কিরকম, মানে খুবই হালকা একটা আওয়াজ। এটা খুব একটা মানে নোটিস করার মতন কিছু না, খুবই নর্মাল। এগুলো রাত্রে আমরা ঘুমাতে গেলে মাঝে মাঝে টুকটাক এটা আওয়াজটা আমরা শুনি, সিরিয়াস কিছু না। বাট তখন এনভায়রনমেন্ট এরকম ছিল, তা আওয়াজে আমরা সব একটু চমকে গেছি। যাওয়ার সাথে সাথে আমাকে যেই ভদ্রলোক নিয়ে গিয়েছিলেন ওই বাসায়, সে হঠাৎ করে বললো কি যে ওখানে বাইরে থেকে কিছু একটা আওয়াজ আসলো, চলো যাই দেখি। আমি বললাম যে সিরিয়াস কিছু না, বলে যে না চলো যাই দেখি। মানে সবাই একটু ভয়, এবং বারবার আমি বলছিলাম যে ভয় পেলে অ্যাকচুয়ালি ফেস করা উচিত। তো হয়তো বা উনি হয়তো ভয় পেয়েছিল, আমি জানি না যে কারণেই হোক। তা আমরা দুজন হাঁটা দিয়ে আমরা
লাইব্রেরির দরজার কাছে গেলাম। দরজাটা খুলেই আমরা যে সিনটা দেখলাম এটা মানে এটা ভূতের কিছু না, বাট জিনিসটা খুব উইয়ার্ড ছিল। সেটা হচ্ছে যে দরজাটা খোলার সাথে সাথে মুখের সামনে একটা বেলুন, আচ্ছা সেই 3টা বেলুনের একটা বেলুন আমরা বুঝতে পারলাম আর কি। মানে বেলুনটা কোনো ভাবে ভাসতে ভাসতে পুরো আমাদের দরজার কাছে চলে এসেছিল এবং ওই হালকা মানে বাড়ি মানে একটা ঘষা খায় না, তখন আমরা বুঝতে পারলাম যে আওয়াজটা কিসের ছিল। আচ্ছা মানে বেলুনটা দরজাটা খোলার সাথে সাথে বেলুনটা ফার্স্টে পিছনে গিয়ে এবার ঢুকে পড়লো। এটা মানে বাতাসের ব্যাপারে, হ্যাঁ অবশ্যই। তো ঢুকলেও ওইটা দেখে আমরা একটু চমকে গিয়েছিলাম। তখন আমি বললাম যে এটা কি ওই 3টা বেলুন নাকি, এটা বের করতে হবে, বিকজ বাসায় আমি 3টা বেলুন দেখেছি, হয়তো আরো বেলুন আছে, এটা তো পাশেই ছিল, আমরা খেয়াল করিনি। সো আমি তখন আবার একটু জোরে সোরে হেঁটেই আমি আবার গেলাম ওখানে গিয়ে দেখলাম যে ওখানে বেলুন আছে 2টো, পিঙ্ক বেলুনটাই এটাই ওই এটা। সো তখন আমি চিন্তা করলাম যে জিনিসটা কোইন্সিডেন্স বলাটা ঠিক হবে না, বিকজ বেলুনটা অনেক ঘুরে এখানে আসতে হবে, বাট বেলুনটা এসে কেনই বা আমাদের দরজার সামনে আর এখানেই কেন আসবে, এখানেই কেন আমার প্রশ্ন সেটাই। তখন আমার কাছে একটু উইয়ার্ড লাগলো জিনিসটা, যে আমার সাথে যে জিনিস ছিল উনি বলেছে কি শোন কি বুঝলা কি মনে হচ্ছে, আমি বললাম যে আমি ঠিক বুঝতে পারছি না, বাট ব্যাপারটা আমার কাছে খুব একটা নর্মাল মনে হচ্ছে না আর কি। তাই এরকম কথাটা তো বলছি, তখন বাসার যে মালিক তার ওয়াইফ উনি আমাদের বললো যে তোমরা কি কফি খাবো নাকি। তা আমি তো আবার খুব কফি অ্যাডিক্ট, আমি বললাম যে হ্যাঁ অবশ্যই আমি কফি খাবো। তো সে কফি বানাতে যাবে, কফি বানাতে গেল, আমরা এখানে বসলাম, তারপরে হঠাৎ করে দেখলাম যে সে দৌড়ে আসলো, মানে এসে বললো যে মানে তার ছেলে রুমে নাই আর কি। আচ্ছা তার ছেলে রুমে নাই, তখন সবাই একটু প্যানিক করা শুরু করলাম। আচ্ছা ঠিক আছে, বাসাটা বিশাল বড়, হ্যাঁ তো আমরা নিচে যাচ্ছি উপরে যাচ্ছি এই করতে করতে হঠাৎ করে তার ছেলেটা বাবা মানে যে মেইন ওনার, সে দেখলাম যে চিৎকার করে সবাইকে ডাকছে বাইরে আসো বাইরে আসো। আমরা তখন দৌড়ে, মানে বাসাটার ব্যাক ইয়ার্ডটা বেশ বড়, ওখানে বেশ পোর্স টোর্স আছে কাঠের, মানে ওখানে বসার সুন্দর জায়গা আছে। তারপর হচ্ছে বিশাল বড় একটা মাঠের মতো, মানে ব্যাক ইয়ার্ড আর কি, বিশাল বড়। ব্যাক ইয়ার্ডের পরে হচ্ছে একটা জঙ্গলের মতন। এবং তখন যে সিনটা দেখেছি এটা বেশ ভয়ঙ্কর ছিল আমার জন্য, বিকজ নট দ্যাট যে আমি কোনো ভূত দেখেছি বা কিছু দেখেছি, বাট সিনটা আমি কিভাবে, মানে আমি যে দৃশ্যটা দেখেছি সেটা হচ্ছে যে বাচ্চাটা দূরে ওই আমাদের ব্যাকেটটা যেখানে শেষ হয়েছে তার ওখানে তো কাঠের একটা বেড়া টেপের দেয়া, হ্যাঁ তো ওটার একটা দরজা আছে, দরজাটা খোলা এবং সে ওটা পার হয়ে চলে গেছে এবং কাঠের নর্দের যে ওয়ালটা অনেক উঁচু না, মানে একেবারেই কোমরের হাইট টেপের আর কি। সো পিছনে সুন্দর দেখা যাচ্ছে সবকিছু। তা পিছনে যে জঙ্গলে একটা গাছের এখানে ছেলেটা দাঁড়িয়ে আছে এবং সে উইয়ার্ড কেমন যেন অঙ্গভঙ্গি করছে, মানে দেখতে জিনিসটা খুবই উইয়ার্ড ছিল, মানে বেশ ভয়ঙ্কর ছিল। ইনফ্যাক্ট আমরা দৌড়ে এখানে গেলাম, দৌড়ে যাওয়ার পরে আমাদের যে সিনটা দেখলাম সেটা হচ্ছে যে বোঝা গেল যে ছেলেটা কোনো একটা ট্রান্সের মধ্যে, মানে কিছুর মধ্যে আছে, ওর মুখটুক যে ফ্যানা টানা টাইপের বের হচ্ছে, মানে চোখ টোক মানে উল্টে যাওয়া বলে না যে একটু সাদা টাইপের হয়ে যায়, মানে মনটা হারায় যায় কিছুটা ওইটা, মানে দেখতে খুবই ভয়ঙ্কর। এবং সে একটা গাছের মধ্যে 2টা হাত দিয়ে একটা গাছকে খামচি দিচ্ছে ভয়ঙ্কর ভাবে, মানে এটা আমি অ্যাকচুয়ালি ঠিক রেডিওতে বলতে পারছি না, না দেখলে বিশেষ করে, এটা না দেখলে বোঝা যাবে না জিনিসটা কতটা মানে ফ্রিকি। মানে আমরা দেখে আমরা বললাম যে এটা কি, তখন দৌড়ে ওকে ধরা হলো এবং ব্যাপারটা অনেক সিরিয়াস পর্যায়ে চলে গিয়েছিল, মানে 911 কল, অ্যাম্বুলেন্স, হসপিটাল, মানে অনেক ব্যাপার হলো। ডক্টররা, আমরা তারপরে বাচ্চাটাকে নিয়ে চলে গেলাম এই কাছে হসপিটাল, এবং তখন যেটা বললো যে ওই যে ডক্টরদের এক্সপ্রেশনটা সেই যে এপিলেপসি টাইপের একটা ব্যাপার, মানে কনভালশন হয়েছে এই টাইপের একটা জিনিস। বাট ট্রাস্ট মি, ওইখানে দাঁড়িয়ে আমাদের যে ফিলিংটা হয়েছিল, যা হয়েছিল, মানে ভালো লাগে নাই আর কি। আমার কাছে তো পুরোপুরি মনে হচ্ছে যে পজেসড হয়েছিল ওই সময়, কিছু একটা। আমারও সেম ধারণা, আমারও সেম ধারণা যে ওরকম একটা কিছু, কিন্তু মানে ভেরি আনফর্চুনেট যে তাদের প্যারেন্টস অ্যাকচুয়ালি এগুলো একদমই বিশ্বাস করে না, একদমই না। হ্যাঁ ওনাদের মনে এতদিন ধরে বাসায় আছে, হ্যাঁ তো ওনাদের এর আগে অনেকে নাকি বলেছে, ওরা শুনে নাই, আমিও বললাম, বাট তারা পাতাটা দিল না। বাট আমরা ওইদিন থেকে ওখান থেকে চলে আসি, বাট ঘটনাটা কিন্তু এখানে শেষ হয়নি। ঘটনাটা শেষ হয়েছে আমি ঠিক ঢাকায় আসার 3-4 দিন আগে। আমার যে ফ্রেন্ড, মানে যিনি আমার সাথে যোগাযোগ করিয়ে দিয়েছিল, উনি আমাকে কল দিয়ে খুব মানে বেশ হাঁপাচ্ছে, খুব এক্সাইটেড, মানে কেমন অবস্থায় আমাকে কল দিয়ে বলে যে সুমন একটা ঘটনা ঘটছে। বলে কি হয়েছে, বলে যে এই উইকেন্ডে, মানে আমি আসার আগে যে উইকেন্ডে ছিল, যে এই উইকেন্ডে ওই ফ্যামিলি যেটা করেছিল যে তাদের 4 জন ফ্রেন্ডকে এবং ফ্রেন্ডের ফ্যামিলিকে দাওয়াত দিয়েছিল রাত্রেবেলা উইকেন্ডে, আবার ওই বাসায় বসে আড্ডা দিবে, গল্প গুজব হয়ে গেছে। তো ডিনারের পরে তারা বসে আড্ডা দিচ্ছিল এবং দিতে দিতে একটা সময় তারা সাম মুভি নিয়ে তর্কের মধ্যে যায় আর কি। আচ্ছা, তর্ক বিতর্ক শুরু হয় একটা মুভি নিয়ে, এবং এরকম একটা অবস্থা যায়
ঝগড়াঝাটি চিল্লাচিল্লি, একসময় হাতাহাতি, তারপরে মানুষজন ইনজুর্ড পর্যন্ত হয়। এটা নিয়ে থানা পুলিশ টাইপের একটা সিচুয়েশন হয়ে গেছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এর পরের দিন সবাই বলছে যে আমরা কেন একটা মুভি নিয়ে মারামারি করছিলাম, আমরা এখনো জানি। খুবই অদ্ভুত ব্যাপার, সেটা খুবই অদ্ভুত ব্যাপার খুবই। তখন আমি এই ঘটনাটা শোনার পর বললাম যে আপনি যাই করেন, আপনি ওই লোককে আবার বোঝান এই বিষয়টা ছেড়ে দিতে। এই 1.2 মিলিয়নের লোভ আমার মনে হয় না রাখাই ভালো, কারণ এখানে কিন্তু তাদের বাচ্চারও একটা ব্যাপার আছে, রাইট? সো মানুষজনের সেইভাবেই হচ্ছে। আমি এখনো জানি না অ্যাকচুয়ালি চোখের সামনে দেখতে পাচ্ছি। আমার কাছে না একদম ঘটনাটা, মানে আমি এরকম ঘটনা একদম এই সমস্ত ক্ষেত্রে বোধহয় এরকমই হয়, সিচুয়েশনটা এরকম তৈরি হয়ে যায় কিনা। আমি যেটা বলছি সেটা গল্প, একেবারে গল্প। ওমেন মুভিতে যেরকম দেখা যায় যে বাচ্চাটা বারবারই বাচ্চাটার মধ্যে একটা অস্বাভাবিকতা দেখা যাচ্ছে, তো বাবা কিছুতেই বিশ্বাস করছিল না যে তার মধ্যে কিছু একটা আছে। এবং আপনি যতবার গল্পটা বলছেন আমার কেমন যেন ওই ওমেনের ওই বাচ্চাটা চেহারা ভেসে উঠছিল বারবার করে। ঘটনা দুটো একদমই আলাদা, কারণ ওটা আবার দেখা যায় একটা কুকুর আছে, ওইখানে বাস্তব জিনিসটাও একদমই আলাদা। কিন্তু আমি সবসময় দেখি যাদের বাসায় থাকে এবং যারা ডিসিশন মেকার, এই পর্যায়ে গিয়ে কখনোই তারা বিশ্বাস করে না যে আসলে কোনো কিছু একটা ব্যাপার আছে, এই বাসায় ছাড়তে হবে। রাইট। এবং এই ব্যাপারে আমি এটা নিয়ে আমি একটু ঘাটাঘাটি করেছিলাম। আমি ইদানিং কিছু বইটই পড়ছি। আমি ইনফ্যাক্ট এইবার জাস্ট এসে গেলাম, আমি তখনও বাইরে থেকে কিছু বইটই কিনে নিয়ে এসেছি। তো আমি এটারও একটা এক্সপ্লেনেশন পেয়েছি, যেটা নিয়ে আমরা আলাপ করছি, যে যারা ওনার, মানে যাদের হাতে ক্ষমতা থাকে, তারা অ্যাকচুয়ালি কিছু করতে চায় না। তো অনেকে অ্যাকর্ডিং টু সাম এক্সপার্ট, তারা বলছে যে এখানে যে জিনিসটা হয়, যে হয়তোবা নর্মাল সিচুয়েশনে সে হয়তো জিনিসটা বিশ্বাস করতো, বাট যেই ইভিল পাওয়ার বলি আর যেটাই বলি, যারা এই কাজগুলো করছে ওরাই একে অ্যাকচুয়ালি এরকম একটা মেন্টাল স্টেটে নিয়ে যাচ্ছে, সে কোন অবস্থাতে এটা বিশ্বাস করবে না। অ্যাকচুয়ালি এটা ওদের স্বার্থ হাসিলের জন্য এরা জিনিসটা করতে দিচ্ছে না। রাত্রেবেলা মারামারি করার পর সকালবেলা যখন তারা চিন্তা করছে আমরা কেমনি করছিলাম, হয়তোবা এরাই হয়তোবা 5 বছর পর হয়তো চিন্তা করবে আমরা কেন ওই বাসা থেকে বের হইনি, এখন তো বুঝতে পারছি। নর্মাল একটা সাইকোলজি, যে ফিলিং হেল্পলেস, পাওয়ারলেস থাকে, যে সে চাই সবসময় যে আই ওয়ান্ট টু বি ইন কন্ট্রোল। আর যদি কোনো কিছু প্যারানর্মাল থাকে যেটা বুস্ট করে এই বিলিফটা, তো ডেফিনেটলি তো এটা ইনফ্লুয়েন্স করবে আরো বেশি করে। হ্যাঁ, এবং আমি না আজকে শুনবে আপনি বেলুনের ইয়ে করলেন, আমি ইমেইলগুলো, কাগজগুলো, আমি অদ্ভুত ব্যাপার, আমি সমস্ত প্রিন্ট আউট নিয়ে বাসায় রেখে দিয়েছিলাম এবং পুরোটা সময় আমার কোনো সময় ভুল হয়নি, প্রতিদিন সেগুলো দেখেছিলাম এবং সন্ধ্যাবেলায় সেগুলো আবার মার্ক করে রাখলাম যে হ্যাঁ এগুলো নিয়ে যেতে হবে। আসার সময় আমি ফিরে আসছি, কিন্তু আমার গল্পগুলো মনে আছে। আমি দু একটা বলতে চাই, আমি নামগুলো বলতে পারছি, আমি সরি ফর দ্যাট, এবং নেক্সট টাইম এরকম ভুল হবে না। সেটা হচ্ছে যে একটা গল্প এরকম বেলুনের মতন ছিল। তার বাসার একটা বেলুনই তো, এটা তো অন্য কিছু না। সেই বেলুনটা দেখে তার মানে মনে হলো যেটা এটা ভিডিও করা যায়, তো সে যতবার করে ভিডিও করতে চায় ক্যামেরা অফ হয়ে যাচ্ছিল বা এরকম মানে কোনো সমস্যা হচ্ছিল, ভিডিওটা হচ্ছিল না। ফাইনালি যখন সে ভিডিও করলো এবং ভিডিও করার পরে দেখলো যে সেই ভিডিওতে কোনো কালার নাই এবং মানে ওই বেলুনটা বা এরকম বেলুন টেলুন কোনো কিছু নাই, এরকম একটা ঘটনা আমি শুনেছি। আরেকজন আমাদেরকে ইমেইল করেছে, তার যে ঘটনা, সে ফার্মগেটে একটা মানে কি বলবো যে একটা কোচিং করতো এবং সেইখানে যেটা হয়েছিল যে লিফটে উঠেছে এবং লিফটে ওঠার সময় দেখলো যে তার সঙ্গে একজন মৌলানাও উঠেছেন এবং তারা সবাই মিলে লিফট একসঙ্গে উঠছে এবং দুজন ছিল, তার ফ্রেন্ডরা ওয়েট করছিল অন্য একটা জায়গায়, অন্য একটা ফ্লোরে আর কি। তো এই মুহূর্তে তারা যখন লিফটে করে উঠেছে, ওঠার পরে সে কিছুক্ষণ পরে খেয়াল করলো লিফটের গ্লাস থাকে, ওই লিফটে গ্লাস ছিল আর কি। তো ওর সামনে মৌলানা সাহেবকে দেখতে পাচ্ছে, কিন্তু গ্লাসে দেখতে পাচ্ছি ও একা দাঁড়িয়ে আছে। ব্যাপারটা খুবই অদ্ভুত হয়েছিল। সে মানে তাকে আমরা আনিনি আজকে, কিন্তু তার এই গল্পটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছিল এই ঘটনাটা, যে এরকম। এবং সে বলছে এটা একদম দিনে, তারপরে তার বাসাতে সেটা বলে এবং সে তাকে ইমিডিয়েটলি সেই কোচিং ছাড়িয়ে দেওয়া হয় এবং সে আর কখনো সেখানে যায়নি এবং চরম ভয় পেয়েছিল যে একটা মানুষ, জীবন্ত একটা মানুষ সামনে দাঁড়িয়ে আছে, তাকে দেখতে পাচ্ছে, তার ছায়া পড়ছে না। খুব অদ্ভুত ব্যাপার। রাইট। এই টাইপের গল্প তো আমরা আরো, মানে আমরা নিশ্চয়ই আরো অনেকগুলো পেয়েছি। মানে এই জিনিসটা খুব কমন আমি দেখেছি। এবং এই যে আমরা দেখছি এখানে আছে আবার দেখছি নাই, এটার তো একটা জিনিস মনে পড়লো, একটা ঘটনা আমাদের। এটা কি প্রথম দিকে বলেছিলাম নাকি মনে নেই, মাঝখানে আমি 4টে ইয়েতে ছিলাম না, তো আমার ঠিক মনে নেই আগে বলেছিলাম। যাই হোক, এটা 4টা নাকি 10টা, এটা নিয়ে একটা কনফিউশন আছে আমাদের মধ্যে। এনিওয়েজ, আমি একটা ঘটনা বলি, সেটা হচ্ছে কক্সবাজারের ঘটনা। এটা কয়েক বছর আগের কথা। কক্সবাজারে আমরা তখন উঠেছিলাম হচ্ছে নতুন বিস্টারের দিকে একটা রেস্ট হাউসে, সেখান থেকে রাত্রেবেলা আমরা খেতে যাব। আচ্ছা, সো আমরা তখন গেলাম হচ্ছে ঝাউবনে, ওই ঝাউবন যে রেস্টুরেন্টটা সাইমন হোটেলের ওই পুরোনো, হ্যাঁ, সো ওদিকে গেলাম। ওখানে যাওয়ার পরে আমরা
খাওয়া দাওয়া করে আমরা ফিরছি। সো আমার সাথে ছিল আমার এক ছোট ভাই ফ্রেন্ড টাইপের, আমরা দুজন রিক্সার মধ্যে রিক্সা করে আমরা তখন রাত খুব একটা বেশি না, হয়তো বা 9টা বাজে, বাট দেন এগেন কক্সবাজারের রাত 9টা মানে ওই রাস্তাটাও কিন্তু চিকন এবং পাশে ফাঁকা, মানে মাঠগুলো কেমন টাইপের যেন হোটেলে ওই হোটেলে আসতে গেলে মানে সাইমনের ওই গলিটা দিয়ে আমরা যখন আসছি, আমরা যখন নতুন বিজয়ের দিকে যাচ্ছি, যাওয়ার সময় একটা বট গাছ, একটা বড় একটা গাছ আছে, একটা গোল চক্র, ওই জায়গাটা আমরা ক্রস করে একটু সামনে গিয়েছি, যাওয়ার সাথে সাথে টিপ টিপ বৃষ্টি পড়া শুরু করেছি। হ্যাঁ, তো টিপ টিপ বৃষ্টি পড়ছে, তা আমরা রিক্সা করে যাচ্ছি। তখন আমরা দুজন নর্মাল, আমাদের মধ্যে কিন্তু ভূত টুত নিয়ে কোনো সাবজেক্টই নেই, মানে ওরকম কোনো গল্প নেই। আমরা তখন চিন্তা করছি যে ভাত খেলাম ভর্তা দিয়ে, এইসব একটা ওই ফর্মে ছিল। হ্যাঁ, ওই স্টেট অফ মাইন্ডে আমরা যাচ্ছি। যেতে যেতে আমাদের সামনে ওই জাস্ট ওই জায়গাটা ক্রস করলাম, গাছটা ক্রস করার সাথে সাথে কিন্তু দুই সাইডে ক্ষেত টাইপের এবং খুব খোলা একটা রাস্তা চলে আসে, রাইট? তো সোজা দিকে গেলে তারপর একটু ডান দিকে একটু টার্ন নিয়ে আবার সোজা যায়। তো ডান দিকে টার্ন নেওয়ার ঠিক আগ মুহূর্তে আমরা যখন যাচ্ছি, আমাদের সামনে একটা রিক্সা, ওই রিক্সাটাও আমাদের রিক্সাটা ক্রস করলো। ক্রস করে ডান দিক দিয়ে ক্রস করে একটু সামনে গিয়ে জাস্ট কয়েক স্টেপ কয়েক ফুট যাওয়ার পরেই রিক্সাটা হঠাৎ করে থামিয়ে দিল। আচ্ছা, থামিয়ে দেওয়ার সাথে সাথে রিক্সা থামিয়ে দেওয়ার সাথে সাথে আমি রিক্সার বাম দিকে বসা, ডান দিকে হচ্ছে আমার যে ফ্রেন্ডটা সে বসা। সে করলো কি, লাফ দিয়ে রিক্সা থেকে নেমে গেল, নেমেই উল্টা দিকে ঘুরলো। আচ্ছা, হ্যাঁ, উল্টা দিকে ঘুরেই সে মানে আমার পিছনে, মানে আমাদের রিক্সার পিছনে তাকালো, তা কি বললো যে হোয়াট দ্য হেল। আমি ভেবেছি কি যে আমাদের সামনে একটা রিক্সা ছিল এবং আমাদের রিক্সাটাকে ক্রস করে রিক্সাটা সামনে গেল, সামনে যাওয়ার পর হঠাৎ করে থেমে গেল। আমার মাথায় কাজ করছে যে হয়তোবা ওই রিক্সাটার মধ্যে মানুষজন আছে, আমাদের এখন চিন্তাই করবে টাইপের কোন একটা ব্যাপার, হয়তোবা এই রিক্সার সঙ্গে, তার মানে ওই ব্যাপারটা মাথাতে এরকম ব্যাপার ছিল না যে যোগ সাজো আর কিছু একটা। তো এখন আমাদের থামানো হয়েছে, ওখান থেকে ওই রিক্সা থেকে লোকজন নামবে, নেমে আমাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে নিবে। ছেলেটা, আমার ফ্রেন্ডটা এসে ঘুরে যখন হোয়াট দ্য হেল বলেছে, তখন আমি ভেবে গেছি যে সামথিং ইজ রং। ওকে, এরকম একটা কিছু হতে যাচ্ছে। তখন আমি ওকে বললাম যে কি হয়েছে, তখন বলে না শুনবে কিছু না, এটা কিছু না। আমি বললাম না কি, আর তখন রিক্সাওয়ালাটা বলতেছে কি যে আপনি একটু নামেন, আমি পর্দাটা বের করবো। আচ্ছা, তো আমি বললাম যে কি, বলে যে না কিছু না। বলতে বলতেই পর্দাটা বের করতে হবে, আমিও রিক্সা থেকে নেমে গেছি, নেমেই আমি সাথে সাথে পিছন দিকে তাকিয়েছি এবং তাকে আমি যেটা দেখলাম আমার বিশ্বাসই হয় না, এখনো আমি বিশ্বাস করতে পারি না। তাকে দেখি কোনো রিক্সা নাই, কোনো মানুষ নেই, কিচ্ছু নাই, নাথিং। আচ্ছা, আমাদের 10 ফিট পিছনে একটা রিক্সা, এবং আমি কোন জায়গাটার কথা বলছি এটা তো তুমি বুঝতে পারছো, রাইট? আমি ওই রাস্তায় কৃষিমানের মধ্যে কোনো গলি নেই, কিছু নাই, একদম একদম। ওই রিক্সাটার যদি আমাদের যদি আবার উল্টা দিকে ঘুরে যদি চলে যাওয়ার ব্যাপার থাকে, তাহলে অ্যাটলিস্ট 10 মিনিট লাগবে আমাদের চোখের সামনে দিকে যেতে, রাইট? আমরা ঘুরলাম, ঘুরে দেখলাম যে রিক্সা নাই, সাথে সাথে পাশে যে ক্ষেত ওইখানে তাকানো শুরু করলাম যে রিক্সাটা নিশ্চয়ই এখানে কোথাও আছে, রিক্সাটা কোথায় যাবে, এবং রিক্সাটা নাই। তখন আমি এদিক দিয়ে রিক্সাওয়ালাটা তখন পর্দাটা বের করে ফেলছে। আমি তখন আমার ফ্রেন্ডটাকে বললাম যে তুমি কি রিক্সাটা দেখছো? বলে যে হ্যাঁ শুনুন ভাই, আমি রিক্সা দেখছি, এই জন্যই আমি বলতেছি যে হোয়াট দ্য হেল, রিক্সাটা কোথায়। আমি তখন আমার বলে যে আপনি কি শিওর আপনি ওই রিক্সা দেখছেন? আমি বললাম যে আমি রিক্সা তো দেখছি, রিক্সার নিচে যে একটা হারিকেন জ্বলে ওইখানে, আমার বললাম যে হারিকেনটাও আমার মাথায়, আমার স্পষ্ট মনে আছে, এবং আমাদের দুইজনের একই সাথে একই জিনিস হ্যালুসিনেট করার কথা না, আনলেস এখানে কোনো রেফারেন্স থাকে। এক্স্যাক্টলি, কেউ যদি হ্যালুসিনেট করার পর বলে যে আমি একটা রিক্সা দেখছি, তুমি কি দেখছো? তখন আমি বলবো হ্যাঁ আমিও দেখছি, যদি আমিও হ্যালুসিনেট করি। কিন্তু আমরা দুজনে একজনও কিন্তু রিক্সা নিয়ে কোনো আলাপ করি নেই, আমরা দুজনেই রিক্সাটা ক্রস করেছি, এবং রিক্সাটা থামার সাথে সাথে আমিও টেনশনে যে চিন্তাই হবে নাকি, সেও সেম টেনশনে নেমে উল্টা দিয়ে ঘুরছে। তার মানে ডেফিনেটলি আমরা একটা রিক্সা দেখেছিলাম ওই সময়, অবশ্যই। এবং আমি শিওর যে আমাদের খাবারের মধ্যে কোনো এরকম কিছু নাই যেটা খেয়ে আমরা টাল হয়ে যাবো। সেটাই। তো মানে জিনিসটা আমাদের জন্য খুবই মানে আশ্চর্যজনক একটা ব্যাপার ছিল। তারপরে আমরা রিক্সাতে আবার উঠলাম, রিক্সাওয়ালা আমাদের পর্দা দিল, পর্দা বৃষ্টি পড়ছে, আমরা যখন যাচ্ছি তখন আমি বারবার আমরা দুজনের দিকে তাকাচ্ছি, এবং তখন কিন্তু এনভায়রনমেন্টটা পুরোপুরি অন্যরকম, মানে চেঞ্জ, বিকজ আমরা এখন ভয় পেয়েছি, রাইট? একদম। সো তখন আমার ফ্রেন্ডটা বলছে যে শোন ভাই, ওকে কি জিজ্ঞেস করবেন, ওকে রিক্সা দেখছে? আমি তখন বললাম কি যে দেখো এখন ব্যাপারটা এরকম লাগতেছে, আমার মনে হয় কিছু জিজ্ঞেস করার দরকার নেই, আমরা হোটেলে যাই, হোটেলে যাওয়ার আগে কিছু জিজ্ঞেস করার দরকার নেই। দেখা গেল এই রিক্সা শুধু আমরাই গাড়ি শিখেছি, বলা যায় না কোন সময় কি হয়। তো আমরা একটু টেনশনের মধ্যে ছিলাম। তারপরে রিক্সা যখন আমরা যখন ইয়েতে থামলাম, তারপরে আমরা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলাম, যখন টাকা দিচ্ছি তখন বললাম যে আচ্ছা আমরা যখন ক্রস করতেছিলাম তখন এখানে কি তুমি কোনো রিক্সা দেখছো?
তখন সে হাসে, বলে যে ওদের ভাষাটা একটু অন্যরকম। ওদের ভাষাতে বললো যে এই রাস্তা দিয়ে অনেক কিছু দেখা যায়, আপনারা তো রিক্সা দেখছেন, অনেকে রিক্সার অনেক ভয়ঙ্কর জিনিসপত্র দেখে। আমি তো এটা নির্দ্বিধায় নির্ভয়ে ওই রাস্তায় বহুবার যাওয়া আসা করেছি। এবার সেইটাই। এবং আমি একটা SMS পড়তে যাই, তিশা, সে রাজশাহী থেকে লিখেছে, এবং আমি এটা পড়ছি এই জন্যই, রাজশাহীতে বলা হয় যে মানে প্রচুর একসময় ঘোড়ার গাড়ি ছিল, এবং রাজশাহীতে অনেক বড় বড় কিছু বৌদ্ধভূমি আছে, মানে বৌদ্ধভূমি আছে, এটা হচ্ছে যে পুরো পদ্মার পাড়ে, তারপরে রাজশাহী ইউনিভার্সিটির, এবং ও মানে ইউনিভার্সিটিতে আমাকে এই ঘটনাটা অনেকে শেয়ার করেছে, অনেক স্টুডেন্ট SMS এর মাধ্যমে এবং সামনাসামনি শেয়ার করেছে যে ওইখানে দেখা গেছে একদম কিন্তু হল থেকে কিছু দূরেই গিয়ে বৌদ্ধভূমিটা, তো ওইখানে ম্যাক্সিমাম সময় যেটা দেখতে পেয়েছে কেউ, যেমন তিশা বলছেন যে তারা কয়েকজন দেখেছেন এরকম যে হলে ফেরার সময় রিক্সায় করে যে হঠাৎ করে রিক্সার পাটা ঘোড়ার পা, আবার অনেকে দেখেছে এরকম। এইটা আমি বহু জায়গায় শুনেছি, এবং অনেকে একসঙ্গে 3 বন্ধু মিলে ফিরতেও দেখেছে যে হঠাৎ করে রিক্সা যাচ্ছে যেতে যেতে আপনি কথা বলছে, হঠাৎ করে পিছনে ঘুরে লোকটা তাকিয়েছে, দেখছে ও একটা ঘোড়ার মুখ, এবং সবকিছু ঘোড়া রিলেটেড। এই জিনিসটা খুবই অদ্ভুত ব্যাপার। আমার একটা ফ্রেন্ড সেও বলেছে এরকম যে সে নাকি শুনছে যে অনেক লোক একসাথে প্যারেড করছে, এরকম সাউন্ড পায়। এই জিনিসগুলো একই ঘটনা একই লোকের মানে এক একজনের সাথে একই ব্যাপার বারবার করে কেন ঘটে, এরকম কিছু ব্যাপার আছে। মানে এখানে যদি সুপারন্যাচুরাল কোন একটা ব্যাপার থাকে, আমি যেটা বলবো যে এখানে ওই যে স্পিরিটটা বলি বা জিন বা যেটাই বলি, যে যেটাই এক্সপ্লেন করুক, এরা যদি কেউ এখানে আসে, তারা হয়তো স্পেসিফিক একটা ফর্ম ধরেই আসে বারবার। এটা ওদের হয়তো কোন একটা ব্যাপার আছে যেটা আমরা জানি না। আমি দেখেছি যে ফরমেশনের ব্যাপারটা, এই যে ঘোড়ার পায়ের কথা বলতেই আমার একটা গল্প মনে পড়লো। এটা আরেকজন আমাকে বলেছে, এই ঢাকা চিটাগাং রোড, ঢাকা চিটাগাং রোড নিয়ে অনেক গল্প অনেকে বলে, অনেক মিথ আছে, অনেক কিছু আছে। অনেক ট্রাক ড্রাইভাররা নাকি ট্রাক চালাতে চালাতে দেখে যে একটা রাস্তা দেখে, ওই রাস্তা দিয়ে যখন যেতে চায় তখন দেখে যে অ্যাকচুয়ালি ওখানে রাস্তায় একটা খাদ এবং ট্রাক উল্টে পড়ে। এই টাইপের ঘটনাটা শুনেছি। তো এরকম একজনের সাথে একদিন রাতে বসে গল্প করছিলাম। তা আমাদের ঘটনাটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে যে আমরা ঢাকা থেকে চিটাগাং রওনা দিয়েছি, সেটা আমাদের ঘটনা। হ্যাঁ, মানে কিভাবে গল্পটা আসে সেটা বলি। ঢাকা থেকে চিটাগাং রওনা দিয়েছি আমরা 3টা ফ্রেন্ড, এবং তারপরে পথে আমরা ওই যে একটা রেস্টুরেন্ট ছিল কুমিল্লার দিকে, হাইওয়ে, তো ওখানে আমরা থেমেছি, আমরা রাতে কফি খাচ্ছি। তো আমি ড্রাইভ করছিলাম, আর ড্রাইভ করছিল হচ্ছে আমার ড্রাইভার। তো আমরা পিছনে বসা 3জন, আমরা গল্প করতে আসছি, কফি খেতে নামলাম। তো কফি খেতে বসেছি, হঠাৎ করে আমার খুব একটা অস্বস্তি অন্যরকম লাগছে আর কি। তো তখন আমার ফ্রেন্ড বলছে, শুনে কি হয়েছে, আপনি এরকম চুপ মারি গেলেন কেন? আমি বলছি, না আমার ভালো লাগছে না, চিটাগাং যাবো, অনেক মজা হবে, আমরা গিটার টিটার নিয়ে যাচ্ছি, গান বাজনা করবো, কিন্তু আমার কাছে কেমন জানি মনে হচ্ছে যে আমাদের মজাটা হবে না। মানে আমার আবার এরকম মাঝে মাঝে আমি বলিতে আমার ফ্রেন্ড অভ্যস্ত, তো আমরা জানি না, কোনো ব্যাপার না, এগুলো চিন্তা করি না, চিন্তা করলেই হবে, কোনো ব্যাপার না। তো আমরা আবার গাড়িতে উঠলাম, ওঠার পরে আমরা গাড়ি করে রওনা দিচ্ছি, এবং আমি তখন ড্রাইভারকে বললাম যে তুমি একটু সাবধানে গাড়ি চালাও, রাস্তা দেখে সাবধানে চলো। ড্রাইভার সাবধানে যাচ্ছে, যেতে যেতে আমরা মিরসরাইয়ের দিকে গেলাম। মিরসরাইয়ের ওখানে যাওয়ার পরে হঠাৎ করে গাড়ি স্লো হয়ে গেল, এবং তারপর গাড়িটা বন্ধ হয়ে গেল, এবং গাড়ি আর স্টার্ট নেয় না। তখন তো আমরা পড়েছি একটা মুশকিলের মধ্যে, এবং এরকম একটা জায়গায় আশেপাশে কিচ্ছু নাই, মানে ততক্ষণে রাতও হয়ে গেছে, এবং যেসব দোকান থাকে ওগুলো তো বন্ধ হয়ে যায়। তো আমরা দূরে একটা আলো দেখলাম, কোনো মতো গাড়িটা ঠেলে আলোর কাছে নিলাম, দেখলাম যে একটা টঙের দোকান, যে চার দোকান থাকে যে, তো ওখানে অ্যাকচুয়ালি ট্রাক ড্রাইভার ট্রাক এগুলো এসে বসে। তো বসার পরে ওখানে ওরা আড্ডা বাজি দেয়, চাটা খায়, এটা ব্যবস্থা সারা রাত দোকানটা খোলা থাকে। তা আমরা তার বললাম যাই হোক, একটা দোকান পাওয়া গেছে, তা ওখানে গিয়ে থামলাম। থামার পরে ওখানে ওই কিছু ট্রাক ড্রাইভার আছে, এর সাথে আমরা গল্প শুরু করলাম। গাড়ি এখন কিছু করা যাচ্ছে না, ড্রাইভার এখন গিয়েছে ওখানে খোঁজ খবর নিয়ে, দেখা গেল যে ওইখানে একটা গ্রাম আছে, গ্রামে একটা টেকনিশিয়ান আছে যে কিনা গাড়িটা ঠিক করতে পারবে, হয়তো একটা মেকানিক, ওকে সে আনতে গেছে। ওখানকার একটা টোকাই টাইপের ছেলে ছিল, তাকে নিয়ে এসে গাড়িটা রাখা আমাদের ওখানে, কিছু করার নাই, আমাদের এখন 2 ঘন্টা হয়তো বসে থাকতে হবে। আমরা বসে আছি, তো তখন গল্প হচ্ছিল। আমি এই গল্পটাকে শেষ করি। ঘটনা হচ্ছিল যে আলটিমেটলি আমাদের গাড়ি ঠিক হয় নাই। আমাদের পরের দিন সকালবেলা আমাদের একটা ট্রাকের সাথে দড়ি দিয়ে আমার গাড়ি ছিল তখন পাজেরো। আচ্ছা, পাজেরোটা টেনে আমাদের ওই ইয়েতে নিয়ে তোমার ওই চিটাগাং নিয়ে রোহিং আফটার যদি ঠিকঠাক করে পরে আমরা ব্যাক করেছিলাম। তো আমাদের মজাও হয়নি চিটাগাং, যেটা সাসপেক্ট করেছিলাম। বাট ব্যাপার হচ্ছে যে ওই দোকানে যখন বসেছিলাম তখন আমাদের অনেক ধরনের ক্যারেক্টার দেখেছি, অনেকের সাথে গল্প টল্প হয়েছে। তো ওখান থেকে আমি একটা গল্প বলি, সেটা হচ্ছে যে
এক ট্রাক ড্রাইভারই তখন বলছিল যে এরকম রাস্তা নাকি এরকম হয়, এরকম আমরা রাস্তা দেখি, তারপরে খাদে চলে যে এরকম হয়েছে, কিন্তু ভাই আমরা কিন্তু কিছু খাই নাই, আমরা কিন্তু টাল ছিলাম না, এই টাইপের কথাবার্তা বলতেছে। আমরা ইউজুয়ালি কি এইসব চিন্তা করলে মনে করি হ্যাঁ কিছু একটা হয়েছিল বা অসুস্থ ছিল, হয়তো বা অসুস্থ ছিল বা এনিওয়েজ। তো এগুলো কথাবার্তাতে একজন একটা গল্প বললো যে চায়ের দোকানের যে মালিক, সে তো তার তো অনেক গল্প শুনেছে, তো সে একটা গল্প বললো যে একটা ঘটনা নাকি এরকম একবার তার তার এই দোকানেই একবার একটা গাড়ি, এই মাইক্রোবাস, আচ্ছা একটা মাইক্রোবাস এসে খুব ভয়ঙ্কর ভাবে থামছে অনেক রাত্রিবেলা, থেমে ভিতরে তিনটা ছেলে তারা হুড়মুড় করে দৌড়ে ভিতরে ঢুকছে, ঢুকে বলছে যে পানি দেন, পানি খাবো, এইটাই বারবার তাকাচ্ছে যে কেউ আসতেছে নাকি। তখন বলছে ভাই কোনো সমস্যা হয়েছে, চোর ডাকাত কিছু নাকি বলেন, মানে আমাদের লোকজন আছে, কোনো অসুবিধা নেই। তখন বলছে যে না না কিছু না বলে ওরা খুব ভয় পেয়েছে। তারপর একটু পরে ওরা যখন কাম ডাউন করছে তখন তারা ওই ভদ্রলোক ওই লোককে একটা গল্প বলছে, গল্পটা হচ্ছে এরকম, তারা আসছিল হচ্ছে ইয়ে থেকে কক্সবাজার থেকে তারা ঢাকা আসছিল। আচ্ছা, তো চিটাগাং পার হওয়ার পরে, চিটাগাং থেকে যখন ঢাকার দিকে আসছে তখন অনেক রাত। তো আসার সময় হঠাৎ করে তারা নাকি দেখে যে রাস্তার মাঝখানে, মানে রাস্তার পাশে একটা মহিলা দাঁড়িয়ে আছে। আচ্ছা, একটা মহিলা হাত নাড়ছে আর কি। তিনটা ছেলে তারা তখন গাড়িটা থামায় আর কি, যেহেতু ওটা একটা মহিলাই, তো ওটা তার মানে চোর ডাকাত কিছু তো না, মানে একটা মহিলাই আছে, সেটা গাড়িটা থামানোর পরে বলছে যে আমি খুব বিপদে পড়ছি, আমাকে একটু আপনি একটু টাউনে নামাই দেন, হ্যাঁ আমাকে একটু সামনে কোন একটা টাউনে নামাই দেন, আমি এখানে আটকা পড়ছি, এইটাই ব্যাপার। তখন মানে মহিলাটা নর্থদের যে খুব পশ টাইপের এরকম না, আবার একেবারে রাস্তারও না, মানে গ্রামেরও না, মানে একটা মাঝামাঝি বোঝা যায় যে কোন একজন মহিলা, ভদ্র মহিলা, তিনি বিপদে পড়েছেন। এবং গায়ে যে জামা কাপড় পরা সেগুলো নর্থদের যে বাইরে যাওয়ার জামা কাপড়, বাসার জামা কাপড়। আচ্ছা, হ্যাঁ। তো তারা তখন চিন্তা করলো যে অ্যাকচুয়ালি অনেক সময় অনেক সিচুয়েশন দাঁড়ায়, অনেক মহিলার প্রবলেম করে হয়তো বা তার হয়তো বা এখন সে হয়তো বাসা থেকে চলে যাচ্ছে বা কিছু একটা হয়েছে, তারা অনেক কিছু চিন্তা করেছে। বললো যে ঠিক আছে আসেন, বলে মাইক্রোবাসে গাড়ি সামনে তো একজন গাড়ি চালাচ্ছে, তার পাশে একটা ফ্রেন্ড, আর মাঝখানে যে সিট গুলো ওখানে একটা ছেলে বসেছে আর মহিলাটা বসেছে। আচ্ছা, তো ওরা গাড়ি স্টার্ট দিয়েছে, গাড়ি চলা শুরু করেছে। তো গাড়ি চলছে, হঠাৎ করে মাঝখানের সিটে যে বসা ছিল সে হঠাৎ করে মহিলার দিকে তাকালো। আমি এই গল্পটা কেন আসছে এখন বললে বুঝতে পারবেন। মহিলার দিকে তাকিয়ে হঠাৎ করে মহিলার পায়ের দিকে তাকায়, যখন তাকানোর পর দেখে যে মহিলার পায়ে কোনো স্যান্ডেল ট্যান্ডেল কিছু নেই, খালি পা, এবং পাটা হচ্ছে হাঁসের মতন। আচ্ছা, পায়ের পাতাটা হাঁসের মতন। ওটা দেখে সে সাথে সাথে ভয় পেয়ে গেছে যে এটা কি দেখতেছি। আচ্ছা, তো এটা দেখেই তখন মহিলাটা মানে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে আর কি। সে যে পায়েরটার দিকে দেখে সে আস্তে করে সামনের ছেলেটাকে মানে গুতা দিচ্ছে, মানে কিছু একটা বলতে যাচ্ছে কিন্তু পারতেছে না, আর ভয় পাচ্ছে যে মহিলার যে টের পায় যায়, সে তখন প্রচন্ড ভয় পেয়ে গেছে, বুঝতে পারছি। তখন সে যেটা করলো, একটা বুদ্ধিমানের মতন একটা কাজ করলো। সে যেটা করলো, সে নাকি তার মোবাইল ফোনটা বের করে SMS করলো সামনে ফ্রেন্ডটাকে। আচ্ছা, যে আমার পাশে যে বসে আছে সে মানুষ না, তার পা হাঁসের মতন, মানে এরা কিন্তু শিক্ষিত ছেলেবেলা, মানে তো এইটা যখন সামনে যে গাড়ি চালাচ্ছিল ওদের মধ্যে কারো একজনের কাছে এসএমএস করেছে, সে যে দেখেছে, দেখে বুঝতে পারছে যে এই ব্যাপার। তখন তারা দুজন আবার জিনিসটা শেয়ার করেছে, করার পরে তারা আবার SMS ব্যাক করেছে যে আমরা হঠাৎ করে গাড়িটা থামাবো, তুই দরজাটা খুলি তাকে ধাক্কা দিবি। আচ্ছা, এটা হচ্ছে প্ল্যান। আচ্ছা, হ্যাঁ। তো ওরা প্ল্যান করছে, আচ্ছা ঠিক আছে, ও এসএমএস করেছে, সবকিছু ঠিকঠাক চুপ করে বসে। মহিলা চুপ, মানে মহিলা ওদের দিকে তাকাচ্ছে না, সে বাইরে জানালা দিয়ে এই রাস্তা দেখছে আর কি, এইভাবে বসে চুপ করে বসে আছে আর কি, কোনো নড়াচড়া কিছু নাই। তা যখন হঠাৎ করে গাড়িটা একটু স্লো হতে হতে ও তো সিগন্যাল পেয়ে গেছে যে এখন গাড়িটা হয়তো বা হার্ট ব্রেক করা হবে। ওকে, এবং যখন হার্ট ব্রেকটা করেছে সাথে সাথে সে ওই মাইক্রোবাসের দরজা মহিলার সামনে দিয়ে, মানে মহিলার উপর দিয়ে গিয়ে দরজাটা খুলে মহিলাটাকে ধাক্কা দিয়েছে, এবং প্রথম ধাক্কাতে নাকি হয়নি, দু একবার ধস্তাধস্তি করে মহিলাটাকে ফেলা দিয়েছে। আচ্ছা, ফেলে দেওয়ার সাথে সাথে দরজাটা বন্ধ করে নেই, গাড়ি টান দিয়ে সোজা টান দিয়েছে। এবং তারপরে
ফ্রেন্ডটা উল্টো দিকে ঘুরেছে, উল্টো দিকে ঘুরে যখন দেখতেছে তখন দেখে যে মহিলাটা ভয়ঙ্কর জোরে দৌড়ে তাদের দিকে আসছে এবং ভয়ঙ্কর জোরে, এবং তারা গাড়ি স্পিড বাড়াচ্ছে, মহিলাও আসতেছে, আস্তে আস্তে গাড়ি অলমোস্ট ধরে ফেলতেছে এরকম অবস্থা। এবং খুব মানে ওরা যেটা বলছে যে মানে বিভৎস অবস্থা, মানে দেখেই ভয় লাগতেছে, শুনে এখন মানে অনেক বড় বড় পা ফেলে ভয়ঙ্কর ভাবে আসতেছে, মানে পারলে লাফায় আসে, এই টাইপের একটা সিচুয়েশন নাকি। এই করতে করতে একটা সময় তারা কোনো মতে মানে আর কভার করতে পারেনি, পিছনে যেটাই ছিল মহিলা হোক আর যাই হোক, তারা এবং তারা ফার্স্ট যে লাইট দেখেছে ওখানে সে গাড়িটা থামায় আর কি, গাড়িটা থামায় ওই দোকানটার মধ্যে। সো এটা ওইখানে আসার পরে তারপরে সারা রাত নাকি ছিল, ওরা নাকি সকাল হওয়া পর্যন্ত যখন মানে লোকালয়ে মানে মানুষজন লোকজন চলতে শুরু করার আগ পর্যন্ত নাকি তারা বেরি হয়নি এখান থেকে, এবং তারা নাকি সবাই ভয়ে মানে তারা বললো যে আমরা এটা কি দেখছি। এবং ওই ভদ্রলোক বললো যে চায়ের দোকানের মালিক, সে বললো যে আমি এরকম অনেক গল্প শুনি, অনেক কিছু শুনি আর কি। আচ্ছা, তো আমি আরেকটা গল্প বলি, এই ঢাকা চিটাগাং রাস্তারই। ঢাকা চিটাগাং রাস্তা দিয়ে, এটা হচ্ছে আমার ফ্রেন্ডের মামা, উনি গাড়ি করে যাচ্ছিল, যেতে যেতে এরকম রাত্রেবেলা হঠাৎ করে মানে আউট অফ নোওয়্যার দেখে যে এরকম সেম ঘটনা, একটা মহিলা ঠিক রাস্তার সামনে এসে দাঁড়িয়ে গেছে। আচ্ছা, সে অনেক কষ্টে হার্ট ব্রেক করেছে, মানে অলমোস্ট মানে মহিলাটাকে মেরে দিয়েছিল এরকম একটা অবস্থা। তাই এটা দেখে মানে গাড়িটা মহিলাটাকে ততক্ষণে ক্রস করে চলে গেছে পাশ দিয়ে, মানে পাশ দিয়ে কাটিয়ে মানে আরেকটু হলে খাদে পড়ে যেত আর কি, মানে এরকম একটা সিচুয়েশন। সাথে সাথে গাড়ি থামালো, থামিয়ে মানে ভদ্রলোক প্রচন্ড চেতে গেছে যে এটা কি মানে রাত্রেবেলা এইভাবে মারা যেতে পারতো। সে গাড়ির দরজা খুলে ঘুরে উল্টো দিকে হাঁটা দিয়ে মরে গেছে আসছে, যে আপনি ফাইজলামি করেন, মানে গালাগালি করে পারলে যে আরেকটু মরে যেতেন, কি করেন এই করেন। তো মহিলা নাকি যখন তার দিকে ঘুরছে, ঘোরার পর নাকি দেখে যে মহিলার মাথায় কাপড় দেওয়া ছিল। ঘোরার পরে সে রিয়েলাইজ করলো যে মহিলাটার মাথার মধ্যে কাপড় আছে, মহিলাটার কোনো মাথা নাই, কিছু নাই, মানে পুরো মানে ইনভিজিবল ম্যান টাইপের একটা ব্যাপার, মানে ভিতরে পুরো খালি, মানে শাড়ির আদলটা আছে, শাড়ি ব্লাউজের আদলটা আছে, কিন্তু অ্যাকচুয়ালি কেউ এক্সিস্ট করছে না ওখানে। ওটা দেখে সে ভয় পেয়ে দৌড়ে গাড়ির মধ্যে উঠেছে, গাড়ির মধ্যে উঠে এবং গাড়ি দিয়ে টান দিয়ে তার ওখান থেকে চলে আসে। এবং গাড়িতে কিন্তু খালি যে ওই আমার ফ্রেন্ডের মামা ছিল তা না, আরো 2-3 জন ছিল, এবং সবার কথা একই, হ্যাঁ আমরা এই জিনিসটা দেখেছি। এবং মানে কিছু ছিল না, মানে গাড়িতে যারা ছিল তারা স্পষ্ট দেখেনি, কিন্তু যে সামনে গেছে সে বলছে আমি দেখছি এই জিনিসটা, এবং কেউ নাই, জাস্ট একটা ফিগার আর কি। ওকে, তো এই ঢাকা চিটাগাং রাস্তার এই গল্পগুলো খুব ইন্টারেস্টিং। এবং আমি মানে আমি যথেষ্ট জানি যে ঢাকার কাছাকাছিও এরকম ঘটনা ঘটে। আমরা শুনেছি যে জীবন ভাই ছিলেন, জীবন ভাই যে ঢাকা আশুলিয়া রোডেও এরকম দেখা যায়। ঢাকা এক্সপিরিয়েন্স আমি আই থিংক আই শেয়ারড ইট। হ্যাঁ, এবং আমি সেটাই বলছি যে আপনি শেয়ার করেছেন, আমাদের ওই দিন একজন লিসনারও ছিলেন, তিনিও শেয়ার করেছিলেন সেম, তার সাথে সেম ঘটনাটা ঘটেছে। এবং আমি একটা জিনিস দেখেছিলাম যে আমি নিজে যেটা আমার ঘটেছিল সেটা হতে পারে অন্য কিছু, কিন্তু এগুলোর সাথে মানে যখন এগুলো শুনেছি তখন আমার কাছে স্বাভাবিক লাগেনি। আর আমি যেটা দেখি যে যতবারই গাড়িটা আসে কারো না কারো কোনো না কিছু একটা প্রবলেম হয়। যেমন আমার হয়েছিল যে অনেক জোরে, মানে আশেপাশে চারপাশে কোনো মানুষ নেই, আমি সঙ্গে সঙ্গে দৌড়ে একদম জাস্ট মাথাটা ঘুরিয়ে সঙ্গে সঙ্গে গ্লাসের বাইরে তাকিয়েছি, কোনো মানুষ চারপাশে নাই, কিন্তু গাড়ির সাথে অনেক বড় ইট ফেললে যেরকম হয় না ঠিক সেরকম, এবং গাড়িটা কোথায় লাগলো কিছু বোঝা গেল না। এবং আমাদের ড্রাইভার খালি বললো কি, আচ্ছা এখানে মনে হয় গাড়ি হবে ছিনতাই করে, হ্যাঁ আমরা এখন দেখছি না, কি ক্ষতি হচ্ছে এটা পরে দেখছি। একদম তারপরে মাজার রোড পর্যন্ত আমরা কোনো কিছু দেখিনি, খুব জোরে টান দিয়ে এসেছি এবং অনেক জোরে শব্দ হয়েছিল। এবং গাড়িটার থেকে নেমে যখন আমরা দেখলাম গাড়ির কোথাও কোনো ধরনের কোনো মানে দাগ কিচ্ছু নাই, কিন্তু শব্দটা আমরা 4-5 জন গাড়িতে ছিলাম, সবাই একসাথে পেয়েছিলাম ওই একই রাস্তায়। এই শব্দ এবং এই যে রাস্তার ব্যাপার, আমি এখন আমাদের একটা ঘটনা বলি। এই ঘটনাটা গত এটা হচ্ছে 2008-এর ডিসেম্বরের ঘটনা। সেন্ট মার্টিন যাচ্ছি আমরা গাড়ি করে, এবং গাড়ি করে সেন্ট মার্টিন যাচ্ছি, এবং আমাদের ব্যাপারটা হচ্ছে আমরা ডিসিশন নিয়েছি রাত 10:30টার সময় আমরা সেন্ট মার্টিনে যাবো। আচ্ছা, আমরা জানি সকাল 7টার সময় না 5টার সময় কখন জানি একটা গাড়ি যায়, একটা জাহাজ ছেড়ে হচ্ছে 7টার সময় বোধ হয় না 8টার সময়। আমাদের এরকম একটা ব্যাপার হয়েছে যে আমাদের সেন্ট মার্টিন যেতে গেলে আমাদের কক্সবাজারে গিয়ে পৌঁছতে হবে এই 7 ঘন্টা ম্যাক্স, মানে 6.5-7 ঘন্টা মানে পৌঁছতে হবে, নাহলে হবে না। ওকে, সো আমি আমার প্রাডো নিয়ে মানে আমি মানে পাগলের মতো গাড়ি চালাচ্ছিলাম, অনেক কুয়াশা, তার মধ্যেও চালাচ্ছি আমরা বেশ কয়েকজন, তো চালিয়ে যাচ্ছি। যেতে যেতে আমরা কক্সবাজারের কাছাকাছি চলে গেছি সময়, তো যেতে যেতে হঠাৎ করে রিয়েলাইজ করলাম যে আমাদের রোডটা আস্তে আস্তে ছোট হচ্ছে মানে চিকন হচ্ছে আর কি, ন্যারো হয়ে যাচ্ছে। ন্যারো হতে হতে হঠাৎ আমার একজন বললো যে শোন ভাই, রাস্তাটা এত ন্যারো হয়ে যাচ্ছে, ঢাকা মানে চিটাগাং থেকে কক্সবাজারের রাস্তা এত ন্যারো না,
আপনি ঠিক রাস্তায় আসছেন তো? আমি তখন বললাম যে আমার একটু সন্দেহ হইতেছে, আমরা কি ঠিক রাস্তায় আসছি? আমরা তখন হঠাৎ করে একজন বললো যে শোনেন, কক্সবাজারে যাইতে গেলে লাস্ট মাথায় এসে একটা রাইট টার্ন নিতে হয়, শেষের দিকে লাস্ট কত 50 কিলোমিটার এর মধ্যে একটা রাইট টার্ন নিতে হয়। সোজা চলে গেলে কিন্তু কক্সবাজার যাওয়া যায় না। তখন ওই সাইনবোর্ডটা বসায় নাই, এখন কিন্তু বসাই দিচ্ছে কক্সবাজার ডান দিকে একটা তখন এটা ছিল না, এটা 2008 এর কথা। আমি রিসেন্টলি করছে, আমি লাস্ট এই ফেব্রুয়ারিতে গেছি, তখনও দেখেছি যে ওই সাইনবোর্ডটা এটা ভেরি রিসেন্ট, এটা হচ্ছে 2008 এর কথা। তো তখন আমি বললাম যে তাহলে বোধহয় ভুল হয়েছে, বাট আমরা একটু শিওর, টু মেক শিওর আমরা একটু আগাই। এবং আমরা আরেকটু আগালাম, আগানোর সাথে সাথে আমরা একটা জায়গা পেলাম, সেখানে হচ্ছে যে রাস্তাটা আরো চিকন হয়ে যাচ্ছে, ডান দিকে একটা রাস্তা চলে যাচ্ছে, ডান দিকে কোনাকুনি, আর সোজা একটা রাস্তা, সোজা রাস্তাটা আরো চিকন এবং বাজার টাইপের একটা জায়গা আর কি। কিন্তু তখন অনেক রাত, মানে বুঝতে পারছি আমরা রওনা দিয়েছি 10:30 11টার দিকে, সো ওই জায়গায় গিয়ে পৌঁছে দিচ্ছে তখন রাত, অনেক রাত আর কি, বুঝতে পারি না। সো কোনো মানুষজন কিছু নাই, তা আমরা একটু সামনে গেলাম, সামনে যাওয়ার সাথে সাথে দেখলাম যে না, অ্যাকচুয়ালি আমরা মানে আমি অ্যাটলিস্ট ভুল দেখেছিলাম, মানুষ আছে। আচ্ছা, ওইখানে ওই সোজা চলে যায় আর ডান দিকে কোনো করে যে রাস্তাটা যায় ওটার ওখানে একটা টঙের দোকান টাইপের, যে চায়ের দোকান থাকে যে ওরকম টঙের দোকানের সামনে কিছু যে চেয়ার টাইপের থাকে না, কাঠের পাটাতন দিয়ে চেয়ারের মতন বসায়, ওরকম একটা টুলের মতন বেঞ্চ টাইপের, বেঞ্চের মতন, ওখানে দুটো ভদ্রলোক বসে আছে। আচ্ছা, মানে বয়স্ক লোক, ওদের মানে পুরাই কি বলবো, দাড়ি, বড় দাড়ি, মাথায় টুপি, ওকে, একেবারেই ভদ্রলোক, মানে মনে মানে দুজন বসা আর কি। তা আমি ওখানে গেলাম, গিয়ে আমাদের তো গাড়ি এসেছে, আমরা গ্লাস নামাইলাম আর কি। গ্লাসটা নামাই বললাম যে আচ্ছা ভাই, কক্সবাজার কোন দিক দিয়ে যেতে হয়? আচ্ছা, আমি কথাটা বলেই আমি বুঝছি যে আমি ভুল করছি, বিকজ আমার কেমন জানি লাগতেছে, মানে যে ওই ফিলিংটা আবার আসতে শুরু করছে। তোরা বলে আপনারা কক্সবাজার যাবেন? আমরা বললাম যে হ্যাঁ। বলে আপনারা তো অনেক দূরে চলে আসছেন, কক্সবাজারের দিকে না, আপনার গাড়িটা ঘুরে সোজা চলে যান, যেতে যেতে একটা সময় বাম দিকে যেতে হবে। খুব সুন্দর, এবং কথাগুলো যে বললো না, খুব সুন্দর করে বললো, মানে একেবারে সুন্দর ভাষায় মানে সবকিছু বললো। আমরা জাস্ট ঘুরলাম, গাড়িটা নিয়ে আবার ঘুরলাম, ঘুরে আমি আর গ্লাসটা উঠে দিলাম। আমাদের ওই 2008 এর সময়, ওই সময় কিন্তু বেশ ভালো একটা ঠান্ডা ছিল, আমরা এয়ার কন্ডিশন মানে আমাদের হালকা হিটার ছাড়া ছিল, গ্লাস ছিল। সো গ্লাসটা উঠায় আমি যখন রওনা দিতে দিতেই আমি বললাম যে তোমরা কি গন্ধ পাচ্ছ কেউ? বলে হ্যাঁ শুনবি, এটা কিসের গন্ধ? আমি বললাম যে এক্স্যাক্টলি এটা কিসের গন্ধ আমরা বুঝতে পারছি না, মানে আমাদের গাড়ির মধ্যে একটা গন্ধ চলে আসছে। হ্যাঁ, এবং গন্ধটা এখনো পর্যন্ত আমরা অ্যাকচুয়ালি এক্সপ্লেন করতে পারলাম না এই গন্ধটা কিসের। এটা নর্থদের যে খুব সুন্দর সুগন্ধি টাইপের একটা গন্ধ, অথবা নর্থের খুব দুর্গন্ধ টাইপের, এটা কেমিক্যালও না, এটা একটা আমরা মুখ দিয়ে মানে আমরা এক্সপ্লেন করতে পারবো না। অ্যাকচুয়ালি আমাদের যদি বলা হয় যে এটা কিসের গন্ধ আমরা বলতে পারবো না। আচ্ছা, সো আমি তখন বললাম যে তোমরা একটু, আমি গাইস আই ক্যানট সি দেম, মানে আমি কিন্তু ওদের দেখতে পারতেছি না উইন্ডশিল্ড মানে মিররে। মাই গড। হ্যাঁ, তার সাথে সাথে একজন ঘুরে, আমাদের মধ্যে একজন ঘুরলো, ঘুরে বলে শুনবে টান দেন। আমি গাড়ি নিয়ে টান দিচ্ছি সাথে সাথে, তা বললাম কি শুনবে, পিছনে ওরা নাই, এরা নাই, মানে পুরো আমাদের ওই যে রিক্সা হারা যাওয়ার ঘটনার মতন ওই লোক দুইটা নেই। কারণ ওই লোক দুটো হয়তো একটু কয়েক স্টেপ হাঁটলেই হয়তো ওই গলির মধ্যে চলে যেতে পারে, নাও দেখতে পারি, বাট এক্স্যাক্টলি। এবং আমাদের কাছে সবচেয়ে উইয়ার্ড যে জিনিসটা লেগেছে যে এরকম একটা আইসোলেটেড জায়গায় এই রাত্রে, এরকম এত রাত্রে কেন বসে আছে, 2:30 3টার দিকে এরকম একটা টাইমে লোকরা কিন্তু এই সময় এত রাত্রে, এবং নর্থদের যে এরা রাস্তায় থাকে এরকম লোক কিন্তু না, যে তাদের থাকার জায়গা নেই এরকম না, তারা বেশ মানে দেখেই মনে হয়েছে যে মানে খুব আলেম টাইপের লোকজন থাকে না কিছু, মানে খুব এবং ভদ্র, এবং দেখলে মানে you'll feel good আর কি, but they help bad about, yeah, and they helped us, but যারাই হেল্প করুক, আমার মধ্যে এখনো কোশ্চেন আছে, আমার মধ্যে এখনো কোশ্চেন আছে যে আমরা যে জিনিসটা যা দেখেছিলাম এটা কি মানে মানুষই নাকি অন্য কিছু। এই জিনিসটা মানে অতটা ভয়ের কিছু না হলেও আমাদের খুব ইন্টারেস্টিং একটা ঘটনা আর কি। সেটাই, আমরা একটা ব্রেকে যাব, আর ইন দ্য মিন টাইম আমি একটু বলতে চাই যে আমাদেরকে SMS করেছেন রাকা, তিনি একটা ঘটনা শেয়ার করতে চান। আমাদের নাফিজ বাসাবো থেকে SMS করেছেন এবং তিনি বলছেন যে তাদের বাসায় কিছু একটা আছে, এটা তিনি ফিল করেন, এবং তিনি বলছেন যে তারা তার 2-3 কাজিন তারা হচ্ছে এই ব্যাপারটা দেখেছে, এবং আমি চেষ্টা করবো আপনাকে কল দেওয়ার। এছাড়াও রাজু আবার বলেছেন রাজশাহীর এই ঘটনাটা, এবং আমার এখানে সুমন ভাই খালি একটা ছোট্ট কথা বলবো যে আমার ভাইয়া উনি রাজশাহী মেডিকেলে পড়তেন, আমি যে জন্য বললাম ঘটনাটা, এবং এখন উনি ডাক্তার এবং আছেন নিউ ইয়র্কে, এবং সেখানেও তিনি এখন ডাক্তার হিসেবে আছেন, এবং তাকে এগুলো বিশ্বাস করানো একেবারে অসম্ভব, এবং তিনি যুক্তি দাঁড় করে দেন, কিন্তু তার সাথেও এই ঘটনাটা ঘটেছে। তারা আমি ওই যে বললাম যে 3
4জন একসঙ্গে, তারা মেডিকেল কলেজ যখন ছিল তখন হলে ফিরছিল আর কি, অনেক রাতে হলে ফিরছিল কনসার্ট দেখে, এবং সেই সময় এই ঘটনাটা হচ্ছিল। এবং ওই সময় কিন্তু রাস্তায় অনেক মানুষ, এবং সে বলছে জাস্ট আমাদের জাস্ট হলের কাছে নিয়ে আসলো, নিয়ে আসার পর যখন দেখলাম যে ভাড়া দিব, রিক্সা ভাড়া দিব, তখন যখন বললাম যে মামা কত দিব, ঠিক সেই সময় যখন ঘুরে তাকালো তখন দেখলাম যে একটা মানুষ তার মুখটা ঘোরার মতো এবং যেদিকে পারে সেই দিকে দৌড়ালো, এবং মানে অদ্ভুত ব্যাপারটা। এবং একসময় ওই সময় খুবই কনসার্ট টনসার্ট হতো এবং অনেক রাত পর্যন্ত হতো। এই ঘটনাটা তারা কয়েকজন বন্ধু একসঙ্গে দেখেছিল। এখন যখন আমি বলি তখন হ্যাঁ ওটা মনে হয়তো ভুল হয়েছিল, বা আমরা হয়তো একেবারেই ভুল দেখেছিলাম, বা মনে নাই এই সমস্ত বলেন, কিন্তু ব্যাপারগুলো এরকম তার সাথেও ঘটেছিল এবং খুবই অদ্ভুত। এবং রিজু আমাদের SMS করেছেন রাজশাহী থেকে, এবং তিনি বলছেন যে তিনি একজন উইটনেস এবং তার সাথে এই ঘটনাটা ঘটেছে। এবং যাই হোক, আমি কিছু কিছু নাম পড়ে ফেলতে চাই। আমাদেরকে SMS করেছেন মোখলেসুর, আমাদেরকে SMS করেছেন সৈকত, আখি, জনি, হাসিব, নাফিজ, মামুন, SMS করেছেন ফাহিমা, সাগর, SMS করেছেন শাহান, শাকিল, নাফিজ, স্মৃতি, এছাড়াও মহসিন, কৌশিক, মিতু সহ আরো অনেক নাম পড়তে পারছি না। যারা এখন SMS করছেন তারা শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নম্বরে। আর যারা আমাদের ইমেল করতে চান তারা vootfm@radiofurti.fm এ SMS করে পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা ফিরে আসবো একটু পরে, আপাতত একটা গান শুনে আসবো আমরা। এবং গান তো এখন তো গানে যেতে পারি, তাই না? তো আমরা একটা গান শুনে আসি, এবং এখন যে গানটা শুনবো সেটা হচ্ছে একটা গান, সেটা হচ্ছে টেক আ পিকচার। চলুন শুনে আসি গানটি। ওকে, জীবন ভাই অনেক পছন্দের একটি গান, তো আমরা শুনে আসি গানটি। চলছে সবাই, চলছে সাথে রেডিও ফুর্তি, সকাল দুপুর সন্ধ্যা রাতে শুনছে সবাই রেডিও ফুর্তি। হলো মনে ও কে 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 ভাই রেডিও ফুর্তি চলছে ভূত FM, সাথে আছে রাসেল। ঘড়িতে সময় এক্স্যাক্টলি সকাল 11টা বেজে 1টা বেজেছে 40 মিনিট। সকাল না, এখন মাঝরাত, একদম পুরোপুরি মাঝরাতের সময় পেরিয়ে গেছে। এবং এই সময় আমি দেখতে পাচ্ছি প্রসূন আমাদের SMS করেছেন, এবং তিনি বলছেন যে তার মাঝে মাঝে দম বন্ধ হয়ে যাচ্ছে, সকালে তার দম বন্ধ হয়ে গেছিল ঘুমানোর সময়। এবং অনেকে বোবা ধরার ব্যাপারটা অনেকে শেয়ার করেছেন। রিমা আমাদের SMS করেছেন, শাফি SMS করেছেন, SMS করেছেন অতনু, অপু, সোহাগ, SMS করেছেন অনিক, আল মামুন, রাজকন্যা SMS করেছেন শুভ, অনিক SMS করেছেন আমাদেরকে, এছাড়াও প্রিন্স, রথি, শারাফাত SMS করেছেন, নাফিসা এবং ব্লেজ, রূপম সহ আরো অনেকে। আমরা সবার SMS এক একটা পড়ার চেষ্টা করবো, আসলে বুঝতে পারছি না যে পড়া আজকে যাবে কিনা সবগুলো, তবে আমরা আপনাদের SMS গুলো সযত্নে রেখে দেবো, এবং যদি সময় থাকে তাহলে অবশ্যই আগামী সপ্তাহে পড়বো। সময় বের করে ফেলবো। আর আজকে আমরা আসলে বেশি মজা পাচ্ছিলাম এবং অনেক অদ্ভুত লাগছিল সুমন ভাইয়ের অনেক গল্পগুলো শুনতে, এবং এখনো অনেক ঘটনা আছে, সেই ঘটনাগুলো আমরা আজকে শুনি একটু। আর অনেকেই SMS এর মধ্যে বড় করে গল্প লেখার চেষ্টা করছেন, তাদেরকে বারবার করে বলবো যে ভূত FM এর একটা ইমেল অ্যাড্রেস আছে, সেটাতে আপনারা ইচ্ছা করলে ইমেল করতে পারেন। সেটা হচ্ছে vootfm@radiofurti.fm। আমরা আবারও সুমন ভাইয়ের কাছে যাচ্ছি। সুমন ভাই, হ্যাঁ, আবার আমরা ফিরে আসলাম। সো আবার এই গল্প বা ঘটনার দিকে যাওয়ার আগে আমি জাস্ট ছোট্ট দু একটা ইনফরমেশন দিতে চাই, যেটা নিয়ে অনেক মানুষের কিছু কনফিউশন হয়। আজকে আমরা আলাপ করছিলাম, সেটা হচ্ছে আমাদের যে টিভি সিরিজটা আছে ভূতিস্ট, ভূতিস্ট নামে আমাদের একটা টিভি শো আসছে, এটা আপনারা অনেকেই জানেন। এবং এই ভূতিস্ট টিভি সিরিজের মধ্যে আমাদের একটা টিম আছে, ভূতিস্ট টিম। আমরা যারা এইসব সো কল্ড রিমার্ড হন্টেড প্লেসেস গুলোতে আমরা যাই এবং আমরা চেষ্টা করি কিছু একটা বের করতে, যে আদৌ এখানে কিছু আছে নাকি। আপনারা যারা AXN চ্যানেলে ঘোস্ট হান্টার্স দেখেছেন, এটা কিছুটা ওই ধরনের একটা বাংলাদেশি টিভি শো, যেটা মোস্ট প্রবলি অন এয়ার হবে ডিসেম্বর
নভেম্বর থেকে বা নভেম্বরের এন্ডেও হতে পারে, আমরা এখন শিওর না কবে হবে। বাট এই ভৌতিস টিমে আমি, জিবরান, সাকিব আছি, উর্মিলা নামে একটা মেয়ে আছে, এবং আমরা এগুলো করছি। অনেকেই আমাদের কাছে অনেক ধরনের ইমেইল, ফোন কল, SMS পাঠাচ্ছেন যে আমি ভৌতিস টিমে জয়েন করতে চাই। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমরা কিন্তু উই আর নট লুকিং ফরওয়ার্ড টু হ্যাভ মোর মেম্বার্স ইন ভৌতিস টিম। ভৌতিস টিমে অ্যাকচুয়ালি আমরা ইনফ্যাক্ট আমরা যখন কোনো একটা লোকেশনে যাই আমরা চেষ্টা করি যত কম মানুষজন নিয়ে যাওয়া যায়। বিকজ প্রথম দিকে যে ব্যাপারটা একটু ফান ছিল, মজা ছিল, বাট তারপর আমরা অনেক লোকেশনে যাওয়ার পর, কিছু কিছু জায়গায় যাওয়ার পর, কিছু কিছু এক্সপিরিয়েন্স হওয়ার পর আমরা বুঝলাম যে এটা অ্যাকচুয়ালি আর আগের মতন ফান না, এখানে অনেক সিরিয়াস ব্যাপার আছে এবং অনেক সময় জায়গাগুলো অনেক রিস্কি হয়। যে কারণে আমরা এখন যেটা, যখন আমরা শুটিং এ যাই আমরা চেষ্টা করি যত কম মানুষ নিয়ে যাওয়া যায়। সো যেই কারণে আমরা অ্যাকচুয়ালি আপনারা যারা ভৌতিস টিমে জয়েন করতে যাচ্ছেন তাদের আমি বলবো যে আমাদের টিমে জয়েন করার একমাত্র ওয়ে হচ্ছে টিভিতে শোটা দেখা এবং প্রত্যেক শুক্রবার এই রাত্রেবেলা ভূত এফএমটা শোনা। এটা হলেই কিন্তু আমাদের টিমে জয়েন করা হবে। আপনাদের অনেক এক্সপিরিয়েন্স, অনেক কিছু শুনবেন, জানবেন, ফার্স্ট টাইম শুনবেন, এবং যখন ভৌতিস টিভি শোটা অন এয়ার হবে, অন এয়ার হওয়া শুরু হওয়ার পরেও প্রত্যেকটা শো এর আগে আগে আমরা কিছু স্নিক প্রিভিউ আমরা এই ভূত এফএম এ দিব। আপনারা জানতে পারবেন যে নেক্সট এপিসোডে কি হচ্ছে, বা অনেক সময় অনেক কিছু আনএক্সপ্লেইনড থাকলে আমরা হয়তো ওই এপিসোডের ব্যাপারটা পরের এপিসোডে আমরা এখানে আপনার জন্য ক্লিয়ার করে দিব। বাট ভৌতিস টিমে এই মুহূর্তে আমরা অ্যাকচুয়ালি কোনো মানুষ বা কাউকে নেওয়ার আমাদের কোনো প্ল্যান নাই, এবং আমরা সঙ্গত কারণেই আমরা কাউকে এখানে নিতে যাচ্ছি না। সো এখানে হয়তো একটা ভুল বোঝাবুঝি আছে, এটা আমরা ক্লিয়ার করার জন্য বললাম। আর ভৌতিসের একটু স্পেলিংটা, ভৌতিসের স্পেলিং একটা কনফিউশন আছে। অনেকে আমি দেখেছি যে সার্চ ইউটিউবে দিয়ে বলছে, আমি ভাবছি না, অনেকেই ভি দিয়ে লেখে, বাট ভি না, এটা হচ্ছে ভূত এফএম এর মতনই BH দিয়ে, BHOUTIST। ভৌতিস ট্রেইলার বা কিছু দিয়ে সার্চ দিলে ইউটিউবে আমাদের ট্রেইলারটা আপনারা দেখতে পারবেন। দেখলেই বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি অনুষ্ঠানটা কি ধরনের হবে। ট্রেইলারটার প্রথমে 1-1.5 মিনিট একটা নাটক আছে, তারপরে আছে একটা রিয়েলিটি টিভি শো টাইপের একটা জিনিস। তো আমাদের ইনভেস্টিগেশন। সো আমাদের অনুষ্ঠানটা হবে দুটো পর্বে, এক একটা ঘটনার। ফার্স্ট এপিসোডে থাকবে একটা নাটক টাইপের একটা গল্প, যে গল্পটা নিয়ে মানুষজন কথা বলে। সেকেন্ড এপিসোডে থাকবে যে অ্যাকচুয়ালি গল্পটা কতটুকু সত্যি কতটুকু মিথ্যা সেটা ইনভেস্টিগেট করতে আমরা সেকেন্ড এপিসোডে রিয়েলিটি টিভি শো স্টাইলে আমাদের সেকেন্ড এপিসোডটা আমরা করবো। এভাবেই ফরম্যাটে আমাদের ভৌতিস স্টোরিটা হবে, এবং সামনে এটা কোন চ্যানেলে আসবে বা কবে দেখানো হবে, কোথায় দেখানো হবে, এইগুলোর ব্যাপারে আমরা অফিসিয়ালি আমরা এই ভূত এফএম থেকেই আপনাদের সবাইকে জানিয়ে দেবো যে কবে কি হচ্ছে। সো আপনারা ক্লিয়ার থাকতে পারবেন এই ব্যাপারটা নিয়ে। এই হচ্ছে আমার প্রথম যে কথাটা বলার ছিল বললাম। এখন আমরা আবার ঘটনায় ফিরে যেতে পারি। শুনতে ঘটনাটা শুনতে চাই, যেটা আপনি একটু আগে বলছিলেন, আমাকে বললেন না যে একদম রাইট। একটু আগে আমরা চা খেতে খেতে যেটা নিয়ে আলাপ করলাম, ওয়েল এই ঘটনাটা হচ্ছে বেশ আগের কথা, 1990 সালের কথা, 1990 কথা। তখন আমি SSC পাস করেছি জাস্ট। আমরা আমাদের স্কুল থেকে, আমি গভর্নমেন্ট ল্যাব স্কুলে ছিলাম, আমাদের স্কুল থেকে আমরা 19 জন ফ্রেন্ড জীবনে প্রথমবারের মতন মোস্ট প্রবাবলি মানে প্যারেন্টস ছাড়া ঢাকার বাইরে ঘুরতে গেলাম। আচ্ছা, আমাদের প্ল্যান ছিল আমরা যাবো চিটাগাং আর কক্সবাজার, মেইনলি কক্সবাজারটি প্ল্যান ছিল। কক্সবাজার আমরা ঘুরতে গেলাম, ঘুরে ফেরার সময় তখন তো আর এই ট্রান্সপোর্টেশনের অবস্থা এত এরকম ছিল না, রাইট? সো আমাদের তখন ডেফিনেটলি একটা পিট স্টপ নিতে হয়েছিল চিটাগাংয়ে ফেরার সময়। তো চিটাগাংয়ে আমরা যখন উঠলাম তখন সেখানে আমাদের এক ফ্রেন্ডের উপরে হাই লেভেলে কানেকশন ছিল। সো আমরা ওই তখন যে চিটাগাংয়ে যে সার্কিট হাউসটা ছিল, ওই এখন তো নতুন একটা সার্কিট হাউস হয়েছে, তখন পুরোনো সার্কিট হাউসটা ছিল, ওখানে আমরা উঠেছিলাম। সো ওই সার্কিট হাউসটা তে ওঠার পরে বেশ পুরোনো পাহাড়ের উপরে সুন্দর একটা জায়গা। তো আমরা ওখানে উঠলাম, আমরা 19টা ফ্রেন্ড। ওঠার পরে ওখানে একটা চৌকিদার টাইপের একজন লোক ছিল, গার্ড, মানে তার সাথে আমরা রাত্রেবেলা গল্প করতে বসলাম আর কি। সো বললাম যে আপনাদের জায়গাটাতে খুব স্পুকি, একটু ভয়ঙ্কর কোনো গল্প আছে কিনা। তখন সে আমাদের কিছু বেশ ভয়ঙ্কর কিছু গল্প টল্প বললো যে এখানে এই হয় ওই হয়, রাত্রেবেলা এটা দেখা যায় ওটা দেখা যায়। তো আমি আপনাদের একটা রিকোয়েস্ট করি, আমরা দুটো রুম পেয়েছিলাম, আমরা 19 জন ছেলে দুটো রুম পেয়েছিলাম। একটা রুমের মধ্যে একটা ছোট একটা রুম, এটা হচ্ছে একবারে কর্নারের দিকে পিছনে, আর আরেকটা হচ্ছে ফ্রন্টের দিকে বড় একটা রুম, বারান্দার সামনে বিশাল বড় একটা রুম। সো আমরা ছিলাম 19 জন মানুষ। 19 জন মানুষের এই দুটো রুমে থাকতে হবে। তাই একটা রুমের মধ্যে হয়তো বা 5-6 জন আটায় ফেলা যাবে, আরেকটা রুম বিশাল বড়, ওইটার মধ্যে আমরা অনেকে থাকবো, এরকম একটা প্ল্যান। তো আমরা গিয়ে ফার্স্ট রুম টুম দেখলাম, খুব ভালো বড় বারান্দা, তার পাশ দিয়ে যে ছোট রুমটা একটা প্যাসেজ আছে, প্যাসেজ দিয়ে ঢুকেই লেফট সাইডে লাস্টে একটা রুম আছে ছোট। তো ওই রুমটা না অ্যাকচুয়ালি দিনের বেলা যখন আমরা এসেছি ওই প্যাসেজ দিয়ে যখন হাঁটছি তখনই প্যাসেজটা অন্ধকার লাগে, মানে আর সার্কিট হাউসটা তো অনেক পুরনো,
বড় বড় জানালা, বড় বড় দরজা, অনেক উঁচু সিলিং, মানে দেখতে একটু অন্যরকম লাগে আর কি। তা আমাদের মধ্যে সবাই বললাম যে এটা এই দিনের বেলা এরকম লাগতেছে, রাত্রেবেলা কি হবে, আমরা কে থাকবো না থাকবো, এটা নিয়ে তখন একটা কনফিউশন সৃষ্টি হলো। যেটা হলো, দেখা গেল যে ওই চৌকিদারের সাথে গল্প করার পরে চৌকিদার আমাদের একটা কথা বললো। সে বললো যে আচ্ছা ভাইয়া, আপনারা তো এখানে আছেন, আপনাদের একটা কথা বলি, কিছু মনে করেন না। আমি বললাম যে না, বলেন, কোনো অসুবিধা নেই। তখন বললো যে আপনাদের যে ছোট রুমটা দেওয়া হয়েছে, ওই রুমটার মধ্যে আপনারা থাকেন না। তখন আমরা বললাম যে কেন, ওই রুমে থাকবো না কেন? বলে না থাক, এত কিছু যা আপনারা ভয় পাবেন, বাচ্চা মানুষ, ওই রুমে আপনারা থাকেন না, ওই রুমটা অ্যাকচুয়ালি ভালো না, ওই রুমে থাকার দরকার নেই। তখন আমি বললাম যে কি ভালো নাকি, মানে আমরা সবাই কোয়েশ্চেন জিজ্ঞেস করতেছি কি ব্যাপার। তখন বললো যে ওই রুমে একজন ভদ্রলোক সুইসাইড করছিল এবং আরেকজন ছিল রাত্রেবেলা পাগল হয়ে গেছে, পরের দিন সকালবেলা নাকি দেখছে যে পাগলামি করতেছে, এই টাইপের নাকি সিচুয়েশন। তো আমরা তো, আমাদের কাছে খুব ইন্টারেস্টিং লাগলো ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে, এরকম ঘটনা, ওকে ফাইন, ঠিক আছে। তা আমরা আলটিমেটলি সবাই একটু ভয় পেয়েছিলাম, তখন আমিও বাচ্চা ছিলাম, ছোট ছিলাম। সো দেখা গেল যে আমরা 19টা ছেলে, আমরা একটা রুমের মধ্যে গাদাগাতি করে আমরা ওখানেই থাকতেছি। আমরা আর ওখান থেকে বের হলে বারান্দা যাই, যে কিন্তু ওই রুমের দিকে আর যাই না, বিকজ বারান্দাটা অনেক লম্বা বারান্দা লাস্ট মাথায় গিয়ে ডান দিকে প্যাসেজটা ক্রস করে বাম দিকে গেলে রুমটা পাবো, ওই রুমে কেউ যাচ্ছি না। এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। তো হঠাৎ করে আমাদের ফ্রেন্ডদের মধ্যে হঠাৎ করে একটা শুরু হলো যে আচ্ছা ঠিক আছে, এই রুমে এত কার সাহস আছে, ওই রুমে কে গিয়ে থাকতে পারবে, কে যাইতে পারবে, মানে রাতে থাকতে হবে না, কে গিয়ে জাস্ট যাইতে পারবে ওই রুমের মধ্যে। তখন আমি বললাম যে আমি পারবো, আমি খামাকে একটু সাহস দেখানোর জন্য মাত বলি, আচ্ছা না আমি পারবো। তখন বলে আচ্ছা ঠিক আছে, তুই যা থাক, আমার ফ্রেন্ডরা বলতেছে। আমি বললাম হ্যাঁ অসুবিধা নেই, আমি যাবো। তা আমাদের মধ্যে তখন 2-1 বললো কি যে না থাক, একলা যাও। অনেকে আবার অনেক ভয় পেয়েছে, বললো যে না থাক, একলা যাওয়ার দরকার নেই, তুই আরো 2-3 জন নিয়ে যা। আমরা বলি না 2-3 জন লাগবে না, আমি একই যাবো। বলে যে না 2-3 জন নিয়ে যা। এটা বাড়াবাড়ি হয়ে গেছিল, হ্যাঁ ওইটা একটু বেশি হয়ে গেছিল। আর আমি তো মনে অনেক খুশি, আচ্ছা আরো 2-3 জন দিচ্ছে, থ্যাংক ইউ, আর উপর দিয়ে আরই না লাগবে না, এরকম ভাব নিচ্ছি আর কি। এরকম একটা সময় বললাম যে আচ্ছা ঠিক আছে যাবো। তো এখন আমরা যে ওই রুমে যাবো, ওই রুম থেকে যে ঘুরে আসবো, এটা তো এই রুম থেকে দেখা যাবে না, লাস্ট মাথায় গিয়ে আবার ডান দিকে প্যাসেজে যেতে হয়। তো আমরা যে আদৌ গিয়েছি এটার একটা প্রুফ লাগবে। কি প্রুফ রাখা যায়? তখন বললো যে কোন একটা জিনিস ওখানে রেখে আসতে হবে। আচ্ছা, তো তখন আমি বললাম যে ঠিক আছে। আমি তখন কক্সবাজার থেকে যে বার্মিজ মার্কেট থেকে আংটি কিনেছিলাম, আচ্ছা 5টা আংটি, হ্যাঁ গোল্ডেন কালারের, ম্যাট গোল্ডেন টাইপের। তো আমি বললাম আমার কাছে 5টা আংটি আছে, আমি এখান থেকে একটা আংটি আমি ওখানে রেখে আসতেছি। তখন বলে যাচ্ছে ঠিক আছে। তো তখন আমরা রওনা দিলাম, আমরা মোট 4 জন। আচ্ছা, সবাই বাকি 4-15 জন এখানে বসা, ওইখানে বারান্দার ওখানে দাঁড়ানো, আর আমরা বারান্দা দিয়ে হাঁটা দিয়েছি। হাঁটতে হাঁটতে আমরা লাস্ট মাথায় গেলাম। লাস্ট মাথায় গিয়ে ডান দিকে যেতে হবে প্যাসেজটার মধ্যে। প্যাসেজটাতে যখন ঢোকার সাথে সাথে অনেক ভয় লাগা শুরু করলো, খামাখাই এত ভয় পেতে শুরু করলাম। আমাদের মানে আমি সামনে, আমার ঠিক পিছনে হচ্ছে আরো, আমার পাশে একজন আর আমার পিছনে আরো 2 জন। আমার পিছন থেকে হঠাৎ করে একটা ফ্রেন্ড হঠাৎ করে কথা নেই পারতাম, ওরে বাবা গো, ওরে মারে, এরকম বলে চিৎকার দিল। ওর চিৎকার শুনে না আমিও ভয় পেয়ে গেলাম, আমিও চিৎকার, 4 জনই চিৎকার দিয়ে আমরা উল্টা দিকে ঘুরে আমরা ওই রুমটায় যেতে হয়নি, প্যাসেজের ভেতর থেকেই দৌড়ে আবার চলে এসেছি। দৌড়ে যখন আসতেছি তখন আমার হাত থেকে একটা আংটি পড়ে যায় আর কি। আচ্ছা, একটা আংটি পড়ে যাওয়ার সাথে সাথে আংটিটা যে পড়ে গেল, টং 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 করে আওয়াজ আমি শুনতেছি, আংটিটা ওই ফ্লোরের মধ্যে পড়লো। আমরা দৌড়ে কোনো মতে আবার ওইখানে চলে আসলাম। আসার সাথে সাথে তো মানে চরম হিউমিলিয়েশন, মানে বাকিরা তো আমাদের মানে পারলি না, মানে পচায় মানে গন্ধ বের করে ফেলতেছে এবার অবস্থা। তখন আমার তখন খুব গায়ে লাগছে যে না এটা তো হবে না, এটা করলে হবে না। আমি বললাম ঠিক আছে যা, আমরা আসার সময় আমার একটা আংটি পড়ে গেছে, ওই আংটিটা আমি নিয়ে আসবো। তখন আমার সাথে যেই ছেলেটা চিৎকার করছে যে দেখ তুই ওই আংটি মাংটির দরকার নেই, আমার যাওয়ারই দরকার নেই, আমরা হাঁটছি শেষ এখানে। আমি বললাম যে না, ওটা আংটিটা আমি নিয়ে যাবো। তখন এই 15 জনের মধ্যে একজন বলতেছে যে না তুই আগে দেখা তোর যে আংটি পড়ছে। তখন বললাম যে দেখ এই আমার হাতে 4টা আংটি আছে, 5টা ছিল, একটা পড়ে গেছে। তখন আবার আমার পকেট টকেট চেক করা শুরু করলো, যে আসার সময় ফেরার সময় তো 5টা নিয়ে আসবেন, হ্যাঁ সুতরাং আগে থেকে দেখে আসলে কয়টা চেক করা। তখন হঠাৎ করে আমার এক ফ্রেন্ড, ওর নাম সে বলছে চাপাবাজির জায়গা বাস না, তুই তো একটা আংটি আমাকে অনেক আগে দিছিস। আমি বললাম যে না আমি তোকে আংটি দিইনি। বলি যে না তুই আমাকে একটা আংটি দিছিস কক্সবাজারে যখন তুই কিনছিস, কেনার পরে তোর কাছে আমি একটা আংটি দিয়েছি, যে আংটিটা আমি পরবো, আমি ওর ঢাকায় গিয়ে তোকে দিয়ে দিব। সাথে সাথে আমার মনে পড়লো তাই তো আংটি তো আমি একটা ওকে দিয়ে দিয়েছিলাম। সো আমার কাছে 4টা আংটি থাকার কথা। সো 4টা আংটির মধ্যে একটা আংটি পড়ে গেলে আমার কাছে 3টা আংটি থাকার কথা অবশ্যই। তো আমার কাছে এখন 4টা আংটি আছে। সো আমার হাত থেকে, এবং আমি ফিল, আমার যতটুকু মনে পড়ে, এটা অনেক আগের ঘটনা, কিন্তু আমি এখনো আমার মনে হয় যে আমার হাত থেকে আসলে একটা আংটি পড়েছিল, এবং আংটি একটা মাটিতে পড়লে যে টাং 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 একটা যে আওয়াজ হয়,
আওয়াজটাও আমি পেয়েছি। আমার কাছে সব ক্লিয়ার। আমি তখন ঘুরে আমার বাকি 3টা ফ্রেন্ডকে বললাম, তোরা কি আংটি পরার আওয়াজ শুনিস না? বলে যে আমরা সবাই শুনছি, তোর আংটি পড়ে গেছে। আংটিটা একটা ইস্যু ছিল, আংটি আমাদের রেখে আসতে হবে, সবাই কনসার্ন ছিল এই মুহূর্তে। তখন আমি বললাম যে তাহলে এটা কি হলো, আমরা তো শুনলাম এরকম একটা ব্যাপার। তা এটা নিয়ে আবার আরেকটা হাসাহাসি, সবাই বলতেছে যে আংটি পরে নেই, চাপা বুঝি এটি ব্যাপার। তখন আমি আসলে একটু ভয় পেলাম, বিকজ আমি নিজে ফিল করছি আমার হাতে আংটি পড়ছে কি। আমি বললাম ঠিক আছে যা, আমরা হারলাম, আমরা যেতে পারবো না, ভয় পেয়েছি, আমরা ভীতু, যা শেষ এখানে। সো ওরা বললো আচ্ছা ঠিক আছে। ঘটনাটা কিন্তু জাস্ট শুরু হয়েছে, ঘটনাটা শেষ হয়নি। আমার মজার ব্যাপার হচ্ছে আমরা বসে আছি, আমাদের মধ্যে একটা ফ্রেন্ড হঠাৎ করে, তার ওই ফ্রেন্ডটার খুব ট্র্যাজিক একটা ঘটনা ছিল। তার স্কুল লাইফে তার মানে প্রথম যেটা যে ফার্স্ট লাভ টাইপের একটা মেয়ের সাথে তার প্রেম হয় ক্লাস 9-এ থাকতে। ক্লাস 10-এ থাকতে মেয়েটা মারা যায়। হ্যাঁ, তো মেয়েটা মারা যাওয়ার পর সে খুব আপসেট ছিল বেশ কয়েকদিন। তো ও মাঝে মধ্যে খুব আপসেট হয়ে যেত আর কি। তো সে না হঠাৎ করে দেখলাম যে চুপচাপ এক জায়গায় বসে আছে। তো আমরা গেলাম, গিয়ে বললাম যে কি রে তোর কি চুপচাপ বসে আছিস? ও চুপচাপ থাকলে আমরা একটু ইয়ে করতাম আর কি, ওকে একটু ইয়ে করতাম। তো যাওয়ার পর তখন বলছে যে না আসলে মনটা অনেক খারাপ লাগতেছে, খুব আপসেট লাগতেছে, খুব ডিপ্রেস লাগতেছে এই টাইপের। তখন তো আমরা যে আপসেট ডিপ্রেস এগুলো বুঝতাম না, মানে আমাদের মন খারাপ লাগতেছে, রাইট? এবং এতক্ষণ পর্যন্ত পার্টিসিপেট করেনি আপনাদের সাথে কোনো কিছুতেই? না, এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিল, এই 15 জনের মধ্যে আছে সবকিছু। মানে এই ঘটনার পরে আমরা, এটা এই ঘটনার হাফ অ্যান আওয়ার 1 ঘন্টা পরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো তখন আমি ডেকে বললাম যে কি ব্যাপার? তখন বলে যে না আমার একদম ভালো লাগতেছে না, আমার খুব খারাপ লাগতেছে বলে দেখলাম যে তার চোখ দিয়ে পানি টেনে পড়তেছে। তখন আমি বুঝলাম যে ব্যাপারটা সিরিয়াস, সে আসলে অনেক আপসেট, সে কাঁদতেছে। তখন ওকে আলাদা করে ডেকে জিজ্ঞেস করলাম, মানে অন্যান্য ফ্রেন্ডরা মিলে, যে কি হয়েছে বল। তখন বললো যে দোস্ত আমার ভালো লাগতেছে না, আমার মনে হয়েছে এই বাইসা থেকে কোনো লাভ নেই, আমার বাঁচতে ইচ্ছা করতেছে না, আমার মনে হচ্ছে মরে যাই। আচ্ছা। তো এটা যখন বলছে না, সাথে সাথে আমাদের মধ্যে একটা জিনিস স্ট্রাইক করছে। চৌকিদার একটা কথা বলছে যে এখানে একজন সুইসাইড করছে, এই টাইপের ব্যবসা করে। সে হঠাৎ করে বলতেছে সে বাঁচার তার কোনো কারণ নেই, সে মরে যেতে চায়, এরকম কথাবার্তা বলছে। তা আমরা তখন একটু ইয়ে হয়েছি, মোস্ট অফ দ্য পিপল পাত্তা দেয়নি। আমরা যে 3-4 জন শুনছি আলাদা নিয়ে, তার মধ্যে আমি ওর ঘটনাটা জানতাম, আমার আর 2টা ফ্রেন্ড জানতো। সো আমরা অ্যাকচুয়ালি 3 জন কনসার্ন ওই ছেলেটাকে নিয়ে, বিকজ জানি যে ওর লাইফে একটা খুব ট্র্যাজিক একটা ঘটনা অলরেডি ঘটেছে এবং সে এখন আপসেট, সে বাঁচতে চায় না, এই টাইপের কথা বলতেছে। আর তখন তো আমরা বাচ্চা অ্যাকচুয়ালি, ক্লাস মাত্র তখনও এসএসসি রেজাল্ট দেয় নাই। সো আমাদের কাছে ব্যাপারটা অনেক বিগ ডিল ছিল যে এরকম একটা ছেলে একটা কথা বলতেছে। সো তখন আমি অন্যদের ডেকে বললাম যে দেখ, ওর সাথে সাথে থাকতে হবে, ওর একটু খেয়াল রাখতে হবে যাতে ঠিকঠাক থাকে, ও যাতে উল্টাপাল্টা কিছু না করে। সো এরকম অবস্থাতে একটা সময় মোস্ট অফ দ্য ছেলে পেলে ঘুমাই গেছে আমাদের ফ্রেন্ডরা। আমরা জাস্ট 3-4 জন জেগে গেছি। মানে আমাদের সবাই ঘুম পাইছে, বাট আমরা ঘুমাচ্ছি না, আমরা জেগে আছি, বিকজ ও আবার উল্টাপাল্টা কিছু না করে, এরকম একটা। মানে একটা সময় দেখলাম যে আমরা বসে আড্ডা দিতেছি, সে দেখলাম যে একটা কি জানি লিখছে কাগজের মধ্যে, মানে একটা খাতার মধ্যে একটা কিছু লিখছে। তা আমি ওটা অনেকক্ষণ ধরে নোটিস করতেছি। তা আমার একটু সন্দেহ হয়েছে আমাদের ফ্রেন্ডদের। হঠাৎ করে আমরা গিয়ে বললাম যে কি লিখিস? ও তখন দেখা না, যে না কিছু না বলে ও কাগজটা ছিল পকেটের মধ্যে ঢুকে গেছে, না দেখা। এবং তারপর আমরা জোর করে ওর পকেট থেকে আমরা কাগজটা বের করছি, এবং কাগজটা বের করার পর দেখলাম যে ওখানে একটা সুইসাইড নোট লেখা। ও মাই গড। সে তখন সুইসাইড নোট সিরিয়াস, নট দ্যাট যে লোক দেখানো কাগজটা লিখছিল তা না, সে লুকিয়ে লিখছিল, আমরা দেখে ফেলেছিলাম, রাইট? আচ্ছা। ওইটা দেখে তখন আমরা প্যানিক করা শুরু করছি যে এটা কি হচ্ছে, এরকম করছে কেন? এ তো কিছুক্ষণ আগেও ভালো ছিল, আমরা 3 দিন কক্সবাজারে ঘুরলাম, টোটালি ফাইন, এভরিথিং ওয়াজ ওকে, বাট নাও হোয়াট হ্যাপেন্ড? সো আমরা একটু টেনশনে ছিলাম। তারপর এরকম সিচুয়েশন হয়েছে, সে বলেছে কি যে আমি বাথরুমে যাব। আমি বলছি যে না, তুই বাথরুমে যেতে পারবি না। পুরোনো সার্কিট হাউসটার বাথরুমের জানালাতে কিন্তু কোনো শিক নাই, অনেক বড়। এখন ওই সার্কিট হাউসটা একটা মিউজিয়াম হয়ে গেছে। হ্যাঁ, তো এখন অন্য একটা সার্কিট। ওই সার্কিট হাউস যারা ওই মিউজিয়ামে গেছে তারাও জানে যে বাথরুমের পিছনে কোনো শিক থাকে না, জানালায় কোনো শিক নাই, বিশাল বড় জানালা, এবং ওখান থেকে পাহাড় মানে বেশ নিচু আর কি। ওখান থেকে যদি লাভ দেয় এখন নির্ঘাত মৃত্যু। সো আমরা তখন ভয় পাওয়া শুরু করেছি যে সে কি আদৌ বাথরুমে যাচ্ছে নাকি, সে কি করতে যাচ্ছে। তখন আমরা বললাম যে না, তুই দরজা খোলা রাখ, তুই যাই করতে দরজা খোলা রাখতে হবে। এবং আমরা আমাদের 2 জন ফ্রেন্ড গিয়ে বাথরুমের জানালার দিকে মুখ করে দাঁড়িয়ে ছিল, সে বাথরুমে থাকা অবস্থাতে, মানে এরকম সিরিয়াস ব্যাপার হয়ে গেছে। তারপরে সে কতক্ষণ পরে আইসা আবার বসলো আমাদের সাথে, আমরা বসলাম, আমরা তখন কার্ড খেলা শুরু করলাম। হ্যাঁ, ওই ছোটবেলা যে না ঘুমানো, আমরা কোনো অবস্থাতে ঘুমানো যাবে না, কারণ তখন তো আর এরকম জেগে থাকার ওরকম অভ্যাস ছিল না। আমরা অলরেডি আমাদের ফ্রেন্ডদের অলরেডি ঘুমিয়ে মানে 12টা অবস্থা। সো আমরা জেগে আছি, ও বসে আছে।
তা একটা সময় সে উঠে গিয়ে বসলো হচ্ছে দরজার পাশে, আর একটা সোফা আছে দরজার কাছাকাছি একটা সোফায়, সোফাতে গিয়ে বসলো, আর তার পাশে মাটির মধ্যে বসে আমরা কার্পেটের মধ্যে বসে আমরা কার্ড খেলছিলাম। তা এই মেইন দরজাটা দিয়ে যদি আমরা বের হই, এটা হচ্ছে সার্কিট হাউসটার, পুরো সার্কিট হাউসটার ফ্রন্টাল একটা রুম আর কি। হ্যাঁ, দরজাটা খুললেই বিশাল বড় বারান্দা, এবং বারান্দার পরে হচ্ছে অনেক নিচু, মানে পাহাড়ের উপরে তো অনেক নিচু, সো ওইখান থেকে কেউ যদি পরে মানে একবারে শেষ আর কি, চ্যাপ্টা হয়ে যাবে, এরকম একটা অবস্থা। হ্যাঁ, সো আমাদের একটু ভয় লাগছিল যে কি ব্যাপার। তা একটা সময় আমরা কার্ড খেলছি, হঠাৎ করে আমরা রিয়েলাইজ করলাম যে রুমের লাইটটা অফ হয়ে গেছে। মানে কয়েক সেকেন্ডের মানে খুব ফাস্ট জিনিস হয়েছে, রুমের লাইটটা অফ, রুমের দরজাটা খুলে গেল এবং কেউ একজন দৌড় দিয়ে মানে একজন বের হয়ে যাচ্ছে। আমরা তো তখন বয়স কম, মানে আমরা বুঝতে পারছিলাম না, আমাদের কিছু টাইম লেগেছে বুঝতে, এবং যখন রিয়েলাইজ করেছি যে ছেলেটা মানে আমাদের ফ্রেন্ডটা অ্যাকচুয়ালি লাইটটা বন্ধ করে না পায়, বা লাইটটা বন্ধ করেছে যাতে আমরা গিয়ে তাকে ধরতে না পারি। এক্স্যাক্টলি, মানে এরকম একটা স্টেট অফ মাইন্ডে সে আবার কিন্তু খুব ক্লিয়ারলি চিন্তা করতেছে যে আমি এখন লাইটটা অফ করবো, আমি দরজাটা খুলবো, খুলে আমি দৌড় দিয়ে আমি কয়েকটা স্টেপ দিয়ে লাফ দিলে আমি নিচে পড়বো। মানে ব্যাপারটা কিন্তু অনেক ভয়ঙ্কর ছিল একদম। এবং আমরা দৌড়ে যখন বের হয়েছি চিৎকার করতে করতে যখন বারান্দায়, ততক্ষণে আমাদের ফ্রেন্ডের হাফ বডি এর বাইরে রেলিং এর ওপাশে। আচ্ছা, আমরা কোনো মতে ঝাঁপিয়ে আমরা আমাদের দুজনের ফ্রেন্ডের মধ্যে দুজনকে আমরা ঝাঁপিয়ে আমরা ওর বডির হাফ অংশ আমরা শার্ট প্যান্ট হাতটা ধরার চেষ্টা করছি। সে খালি চিৎকার করছে আমার ছেড়ে দেয়। আচ্ছা, এবং তারপরে ওরে ধরে আমার এক ফ্রেন্ড ছিল, সে ধরে বল কেঁদে দিছে, কাঁদতে কাঁদতে বলছে তুই এটা কি করতেছিস, তুই এটা কি করতেছিস। হঠাৎ করে না সে খুব স্টিফ হয়ে গেছে, স্টিফ হয়ে গিয়ে তারপর স্টিফ হচ্ছে সে চিৎকার করতেছে ভাই আমাকে ধর আমাকে ধর। আমরা টাই না কোনো চেঞ্জটা তখনই চলে আসে, সেকেন্ডের মধ্যে চেঞ্জটা হয়েছে, এবং ততক্ষণে আমাদের ফ্রেন্ড যারা ঘুমাইছিল ওরা উঠে গেছে, ভয়ঙ্কর চিৎকার চেঁচামেচি হয়েছে আর কি। মানে আমরা উঠায় কোনো মতে টাই না তাকে আবার আমরা রেলিং এর এই সাইডে বারান্দার মধ্যে নিয়ে মাটিতে ফেলেছি। মাটিতে ফেলানোর পরে ছেলে পেলেরা শক্ত করে দৌড়ে খামচিরাম টান দিয়ে আমরা যে রুমের মধ্যে ঢুকেছি যে what the hell is going on, মানে এটা কি হচ্ছে এখানে। তারপরে সে তখন মানে মোটামুটি ভয় মানে অন্যরকম, মানে সে পুরোপুরি ডিসওরিয়েন্টেড। মানে আমরা তখন আমার ফ্রেন্ডরা তখন বলতেছে যে তুই এটা কি করতেছিলি, দোস্ত আমি জানি না, আমি আসলেও জানি না, আমি ওইখানে কেন। সেটাই বলে যে তুই তোর ওর মানে ওই জিনিসটা যদি তোমরা দেখতে মানে খুব মানে ওর বডির হাফ ওই সাইডে, এবং সে ওই সাইডে ঝুলছিল, মানে এই সাইডে যদি 2-3 জন না ধরতো সে কিন্তু মারা যায় একদম। এবং তাকে টাইনা নিয়ে আসা হয়েছে, এবং আয়না ওকে ওখানে রাখার পর শান্ত করার পরে ইয়েটা করা হয়েছে, ওই সেক্রেটারির 2 জন যে গার্ডটার থেকে ওদেরও নিয়ে আসা হয়েছে, কি হয়েছে না হয়েছে আমরা তো আর অত ডিটেল বলি নেই। তা আমরা বলছি না যে একটু মাইন্ড করছে, ঝগড়া করছে, মানে আমরা বলে টেলে কোনো মতো জিনিসটা কাটা দিছি। 19টা ছেলের একটা ছিল আমরা সারা রাতের ঘুমাইনি, আমরা সারা রাত জেগেছিলাম। সকাল হওয়ার পরে আমরা সোজা মানে আমরা সবকিছু হওয়ার পরে সোজা আমরা বাসে ওঠার পরে আমরা ঘুমাইতে গেছি, আমরা ঘুমাইতে পারিনি ওই দিন টেনশনে। সো আজকে এরপরেও ওই ফ্রেন্ডের সাথে অনেকই কথা বলছে, এবং ওই ফ্রেন্ড এখনো অ্যাকচুয়ালি আমাদের কোনো লজিক্যাল কোনো এক্সপ্লেনেশন দিতে পারে না যে সে কি হয়েছিল এবং সে কেন, সে কি সুমন ভাই কিছু ফিল করেছিল মানে যে ভেতরে বা এরকম কোনো কিছু তার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তার কিছু মনে নেই। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার তার মানে সে বলছে যে আমি কখন, আপনারা সবাই দেখেছেন যে জিনিসটা সেটা তার মানে তার মনে আছে হচ্ছে ইয়ে পর্যন্ত, ওই লাইট নেভানোর আগ পর্যন্ত। তারপরে কি হয়েছে, লাইটটা যে নিবে সে তো দরজা খুলছে, বলে যে আমি আমার মাথায় এই জিনিসটা আছে যে আমি প্ল্যান করতেছি যে লাইটটা নিবাবো, দরজাটা খুলবো, লাফ দিব, ব্যাস শেষ। কিন্তু ওই যে লাইটটা নিভায় দরজাটা খুলে লাফটা দেয় এই পার্টটা তার মনে নেই, একদমই মনে নেই, তার এখনো মনে নেই। এখনো মাঝে মধ্যে যদি আমরা একসাথে মিট করি, আমাদের সাথে ফ্রেন্ডরা যখন কথা বলে, তো সে বলে যে তার মানে কিছুই মনে নাই, সে জানে না অ্যাকচুয়ালি ওই দিন ওইখানে ঘটনাটা অ্যাকচুয়ালি কি হয়েছিল। অদ্ভুত ব্যাপার, হ্যাঁ এটা বেশ অদ্ভুত আর কি। এবং এরপরে চৌকিদার উনি তো বোঝার কথা, উনি মানে নিশ্চয়ই হয়তো বা বাট তখন সিচুয়েশনটা হয়েছে এটা যদি আজকে ঘটতো মানে এখনকার সময় ঘটতো, আমরা জিজ্ঞেস করতাম। তখন আমরা 19টা বাচ্চা ছেলে, আমরা তখন মানে ভয়, আমাদের কথা হচ্ছে যে এই ঘটনা যদি আমাদের প্যারেন্টস লেভেলে কেউ জানে, আমাদের তো গ্রাউন্ড 18 জনের খবর হয়ে যাবে, খবর হবে মানে শেষ অবস্থা হয়ে যাবে। 19 জনের মানে যে কারণে আমরা এটা নিয়ে আর কোনো কথাই বলি নাই। এখনো হয়তো আমাদের স্কুল ফ্রেন্ড অনেকে হয়তো ভুলেও গেছে, কিন্তু এটা ডেফিনেটলি এটা এরকম একটা জিনিস যেটা মানে মনে করাই দিলে সবার মনে পড়ে, সবাই এখন হয়তো আমরা অনেকে হাসাহাসি করি এটা নিয়ে, বাট ব্যাপারটা অ্যাকচুয়ালি মোটেও ওই সময় হাসির ছিল না। এবং ওই সময় কিন্তু এই ব্যাপারগুলো ঘটনাটা এমন মানে এখন
যেরকম অনেক চিন্তা ভাবনা করে না এটা করা কি একটা ব্যাপার, সিলি ব্যাপার না এটা, তখন এটা অনেক মানে কি বলবো যে হতেই পারতো এরকম একটা ব্যাপার ছিল। জিনিস খেয়াল করেন, আমাদের যতই আমরা দেখেছি আজ পর্যন্ত, দেখেছি আমরা ডিসকাস করেছি, এই ইনফ্লুয়েন্সের ব্যাপারটা ইটস অল ওভার। তারপরে এই নিউ ইয়র্কে যে কেসটা বললেন, ওখানে মানে সিভিয়ার ফাইট হয়ে যাওয়া। ইনফ্যাক্ট আমরা একটা ফ্রেন্ডদের চিনি, একটা কাপলকেও চিনি যারা সিলি ব্যাটার নিয়ে ফাইট করতে করতে এমন একটা পর্যায়ে যে দে ব্রোক আপ, কিন্তু তারা পরে যে রিয়েলাইজ করছে যে হোয়াট ডিড উই ফাইট ওভার। তারপর একদম সাইকোলজিক্যাল ইনফ্লুয়েন্স। সো এই জিনিসটা সাইকোলজি ইনফ্লুয়েন্স, এবং আমি যেটা বলবো যে পজেশন বলতে যেটা বোঝায় আর কি, হয়ে যায় বা ওই অন দ্য ওয়ে অফ, মানে আমি এটাই ভাবছিলাম মানে পুরোটা সময় যে এটা যদি জিজ্ঞেস করতেন না তাহলে মানে অবশ্য ওই সময় বুঝবো না, ব্যাপারটা ছিল না সেটাই। বাট এই পজিশনের কারণে আমি দেখেছি যে এখন আমরা গ্রামের অনেক ঘটনা শুনি, অনেক জায়গায় শুনি যে এই জিন ধরেছে বা ভূত ধরেছে, সে অনেক উল্টো পাল্টা, আজকেও আমরা কিন্তু গল্প শুনলাম। সো আমার মতে এই পজিশনেরও, এটা আমার অপিনিয়ন, পজিশনেরও কিন্তু কম বেশি আছে আর কি। কেউ হয়তোবা খুব হালকাভাবে পজেসড হয়, তাকে হয়তোবা অনেক উল্টোপাল্টা কাজ তাকে দিয়ে হয়তো করাতে পারে না, কিছু কিছু মোমেন্ট আসে তখন সে কিছু একটা করে, উল্টোপাল্টা একটা কিছু করে বা কিছু জিনিসপত্র হয়, কিন্তু অনেকের আবার অনেক বেশি হয়। অনেকে আছে আবার হয়তোবা তাকে কিছু একটা পজেস করেছে, তাকে দিয়ে হয়তোবা খুব হালকা কিছু কাজ করাচ্ছে বা মাঝে মধ্যে হয়তোবা তার মাইন্ড এন্ড স্টেট অফ মাইন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে, অনেক রকম করছে, কিন্তু সে যেহেতু এই জিনিসটা বিলিভ করে এবং তার মনে হয়তো অনেক ফ্রাস্ট্রেশন, দুঃখ থাকতে পারে, সবকিছু মিলায় তখন হয়তোবা সে নিজেও কিছু অন্যভাবে রিয়াক্ট করে, দুটো মিলিয়ে তখন উইয়ার্ড একটা জিনিস হয় আর কি, অ্যাগ্রিভেটেড হয় আর কি। বিকজ আমি এখন যে রেডিওতে অনেক মানুষজনই শুনছে, আমি সবাইকে বলছি, কখনো যদি এরকম কোন সিচুয়েশনের মধ্যে আপনারা পড়তে থাকেন যে খুব উইয়ার্ড জিনিসপত্র হচ্ছে আশেপাশে, কখনো যদি আপনারা ফিল করেন যে আপনাদের ঘাড় বেশ ব্যথা করে, মানে ঘাড় খুব ভার লাগে, অনেকটা প্রেশার হাই হয়ে গেলে যেরকম হয়, অথবা গায়ের টেম্পারেচার খামাখা অনেক বেড়ে যাচ্ছে, কখনো যদি আপনারা দেখেন যে আপনাদের নিজেদের অথবা আপনাদের আশেপাশের ফ্রেন্ডের মানে মেন্টাল স্টেট মানে কোনো বড় ঘটনা ছাড়াই চেঞ্জ হয়ে গেছে, সে হঠাৎ করে মাঝে মাঝে খুব অদ্ভুত আচরণ করছে, অদ্ভুত কথাবার্তা বলছে যেগুলো সেন্সমিক করে না, অনেক জোরে জোরে চিৎকার করে কথা বলে, একটু এই টাইপের যখন জিনিসপত্র হয় তখন আপনারা একটু খেয়াল রাখবেন। বিকজ আমি যেটা বুঝি, আমি যেটা বিলিভ করি, এটা হচ্ছে পজিশনের ফার্স্ট স্টেজ হচ্ছে এটা। প্রথমে এই টাইপের জিনিসপত্র দিয়ে শুরু, এবং সময় ভাই মানে শেষ পরিণতিটা আরো খারাপ, মানে যে চেহারা চেঞ্জ হয়ে যায়, তারপরে যে নিজেকে হার্ট করে, নিজেকে হার্ট করতে শুরু করে, সাইকোলজিক্যাল তো আছেই। এখন আমরা সেটা আমাদের কথা আছে যে আমরা এখানে তো ওই যে লজিক্যাল এক্সপ্লেনেশন বা সাইকোলজিক্যাল দিয়ে আমরা বলতেছি যে সাইকোলজিক্যাল যে প্রবলেমগুলো আছে ওগুলো আছে, হ্যাঁ, কিন্তু যেগুলো নাই সেগুলোর ব্যাপারে কি হইতে পারে না হইতে পারে এটার ব্যাপারে আমাদের একটু বলা একদম। কিন্তু আই এগ্রি উইথ শোন ভাই যে ফার্স্ট সাইন অফ পজেশন হচ্ছে যে সবসময় এক ফার্স্ট দেখা আমাদের সবার মধ্যে যে অ্যাগ্রিভেটেড, রাগ হয়ে যা খুব তাড়াতাড়ি, ফাইটিং ওভার দ্য সিরিয়াস থিংস। হ্যাঁ, এই জিনিসটা আমরা অনেক দেখেছি, এগুলো আমাদের মানে খুবই কাছের মানুষজনদের জিনিসটা আমরা দেখেছি। মানে বললাম না যে এরকম একটা ঘটনা ঘটেছে যে আমি আর সাকিব একটা জায়গায়, এবং আমরা বুঝতে পারছি সামথিং ইজ রং, কিন্তু কি আমরা বুঝতে পারছি না, কিন্তু আমরা একটা জিনিসের উপরে আমরা দুজন ঝগড়াঝাটি করছিলাম, এবং তারপরে সাকিব আমার বলে যে শুনবে আমরা এটা কি করতেছিলাম, আমি বললাম যে হ্যাঁ নো ক্লু, আমরা ওইখান থেকে চলে আসার পরে আমরা আবার নর্মাল। সো আমি এই সবকিছুই আমি বলবো যেগুলো পজিশনের একটা মানে সাইন আর কি, মানে কিছুটা হলেও তারা ইনফ্লুয়েন্স যখন করে আর কি আমাদের, আমরা এই টাইপের জিনিসপত্র এক্সপেরিয়েন্স করি। এবং নিউ ইয়র্কের এই স্টোরিটা এই দেশের আমার নিজের জায়গায় হয়েছে, এগুলো দেখা নিজের চেটে যে একদম ইয়ে করে চিল্লাচিল্লি করার পরে যখন ঘন্টা দেখবো চিন্তা করে দেখলাম ফ্রেন্ডের সাথে বসে যে what did we fight about, that place was definitely সেটাই। এবং একটা জিনিস হয় যে আরেকটা জিনিস দেখেছে যে হঠাৎ করে আমরা বলতে শুনি যে অমুক মানুষটা আসলে একটা শুকনো মানুষ, সেই মানুষ হঠাৎ করে অনেক শক্তি মানে, এবং তাকে কেউ ধরে রাখতে পারছে না, সে অদ্ভুত আচরণ করছে একদম পুরোপুরি। তারপরে খাওয়ার একটা ব্যাপার আছে, এটা আমি অনেক জায়গায় শুনেছি, এবং কয়েকদিন আগে আমি খুব ক্লোজ একজন মানুষের সাথে কাছে শুনলাম, যে বললো তার নানা যে ওই জিনের সাথে খুব ভালো একটা কানেকশন ছিল। সো ওর বাসায় দাওয়াতে গিয়েছে এবং খাবার দেওয়া হয়েছে, তো
নানাদের বাসাতেই দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু খাবার নানা প্রথমে বলছে আমার খিদা লেগেছে আমি খেয়ে ফেলি, হ্যাঁ বলে সে খেতে বসে গেল। আচ্ছা, কাইন্ড অফ অকওয়ার্ড কারণ সে হচ্ছে হোস্ট, এবং সে খেতে বসে গেল এবং তখন তার নানু যে এসে বলতেছে এখন বুঝে পড়তেছে তুমি তো সব শেষ করে ফেলবা, পরে অন্যরা খাবে কি, বলে না আমার এখনই খেতে হবে। আচ্ছা, সে খেয়ে অনেক খাবার খেয়েছে এবং তারপরে কতক্ষণ পরে হাফ এন আওয়ার পর যখন সবাই গেস্টরা বসলো তখন নানা আবার বসেছে আবার খেতে, এবং তখন খুব লজ্জায় খাচ্ছে যে সরি আসলে প্রথমবার বেশি খেয়ে ফেলছে। তারপরে যে তার নানু বললো যে ওই সেটা হয়েছে যে ওনার সাথে কিছু জিন থাকে এবং বাসায় ভালো রান্না টান্না হলে উনি ওদের বলে, ওরাও মাঝে মধ্যে আসে, ওদের নিয়ে বসে একসাথে খায়। সো উনি একবার খেয়েছে কিন্তু অনেক, খাওয়ার পরে আবার যখন সেকেন্ড টাইম যখন খেয়েছে তখন নাকি অ্যাকচুয়ালি উনি খেয়েছে, বাকি প্রথমবার নাকি অ্যাকচুয়ালি এই টাইপের জিনিসপত্র আমরা শুনেছি অনেকবার অনেক জায়গাতে। এবং যে অনেক করে অনেক সময় দেখা যায় খুব ভালো রান্না হয়, রান্নার কোয়ালিটিটা হঠাৎ করে খুব ভালো হয়ে গেছে। সে বলেছিল যে বৃষ্টি, হ্যাঁ মিষ্টি। এবং আমি রিসেন্টলি একটা ঘটনা শুনেছি, আমাদেরই পরিচিত একজন কলিগ, সে একটা ঘটনা বলেছে তাদের, সে বলেছে একটা জিনিস ভালো করে খেয়াল করবেন যে বিয়ে বাড়িতে মাঝে মাঝে এরকম হয় যে খাবার কম পড়ে যায় বা এস্টিমেট ফেল করে, বা অনেক সময় মানে মানুষ প্রচুর এসছে কিন্তু খাবার বেঁচে গেছে, এটা ঠিক আছে, কিন্তু অনেক সময় যে খাবার কম পড়ে যায়, মানে মানুষজন হয়তো কম এসছে তারপরে খাবার কম পড়ে যায়, এরকম কিছু একটা হয় বোঝায়। পিপল সেটাই অনেক কারণেই হতে পারে, হ্যাঁ অনেক কারণে হতে পারে সেটাই। হ্যাঁ এই ধরনের জিনিসপত্র হয়। মানে তবে আমি মানে এটা ফর শিওর যে আমি আর কোনোদিন কক্সবাজারের ওই রাস্তাটা দিয়ে ইম্পসিবল। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমরা একবার একটা ইনভেস্টিগেশনে যাচ্ছিলাম একটা স্পেসিফিক একটা জায়গায়, হ্যাঁ তো যাওয়ার সময় আমরা রওনা দিব রাত্রিবেলা, তো হঠাৎ করে কোনো কারণে আমাদের একজন কল দিয়ে ডেকে এনে বললো যে তোমরা তো একটা জায়গায় যাচ্ছ, ওখানে যাওয়ার দরকার নাই, তোমরা অন্য জায়গায় যাও। আচ্ছা, অন্য একটা জায়গা বললো, এবং জায়গাটা হচ্ছে কক্সবাজার আর চিটাগাং রাস্তার মাঝখানে একটা সাতকানিয়া নামে একটা জায়গায়, ওখানে একজন স্পেসিফিক লোকের সাথে গিয়ে দেখা করো। এটা অ্যাকচুয়ালি সাকিব কথা বলছে ব্যাপারটা হচ্ছে যে ওই চিটাগাং আর কক্সবাজারের রাস্তা, এই রাস্তাটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে, এবং আমরা কিন্তু মাঝে মধ্যে নট অনলি বহুত গেছি, আমরা চান্স পেলেই আমি সাকিব জিবরান আমরা গাড়ি নিয়ে বেরিয়ে যাই। মানে এরকম হয়েছে যে রাত 12টার সময় আমরা ডিসিশন নিলাম আমরা চা খেতে বের হবো, তারপরে দেখলাম যে আমরা কুমিল্লায়, তারপরে দেখলাম আমরা চিটাগাঙে, তারপরে দেখলাম আমরা কক্সবাজারে চলে আসছি। এটা আবার হয়, বাট ওই রাস্তা দিয়ে আমরা অনেকবার অনেক আসা যাওয়া করেছি যে একটা কিছু মানে আমরা ফার্স্ট হ্যান্ড একটা কিছু যদি এক্সপিরিয়েন্স করি, বাট ওই এক্সপিরিয়েন্স করার চেষ্টা করছি, এখনো পর্যন্ত হয় নাই। তো আমার মনে হয় তুমি একা যাইতে পারবো, সমস্যা নেই। কিছু হওয়ার থাকলে এই রেডিও ফুর্তির অফিস থেকে বাসা যেতে গেলেই হবে। আমার তো সেটাই, হ্যাঁ সেটাই, মানে এই শহরটা খুব অদ্ভুত শহর। একটা কোশ্চেন আছে তোমার কাছে, শুরু কোশ্চেনের আগে আমি একটা কথা তার আগে জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে শুনুন, আপনি কি জানেন যে আপনি যখন ছিলেন না, জীবন ভাবে দেখেছেন এটা, যে আপনি যখন চলে গিয়েছিলেন তারপরে মানে খুব অদ্ভুত ঘটনা ঘটছে, আমরা প্রত্যেকবারই অবাক হতাম যে পুরো সপ্তাহ ঠিকঠাক আছে, ভূত এফএম শুরু হয়, এই সময় প্রচন্ড বৃষ্টি হয়ে যায়, হঠাৎ করে মানে ওয়েদার চেঞ্জ হয়ে যায়, মানে এবং আজকেও এরকম হয়েছে। মাঝখানে যেদিন আপনি আসলেন সেদিন আবার প্রচন্ড গরম, মানে একদম এক্সট্রিম কিছু একটা হয়, এবং আমি জানি না যে এটা কেন হয়, কিন্তু এটা হয়, এটা জন্য আমি কোনো অবস্থাতে দায়ী নই টপিক না থাকার জন্য। তো হ্যাঁ কি যেন বলছিলেন জিনিস, ঘুম কেমন হচ্ছে? ঘুম, আচ্ছা ঘুমটা না খুব কমে গেছে, আমার ঘুমটা খুবই কমে গেছে, এবং ঘুমটা একটা নির্দিষ্ট সময় হয়, এবং এটা অবশ্যই 3টার পরে। এবং ঘুমের ব্যাপারটা যখন আসছি তখন আমি আরেকটা জিনিস বলি, এই যে ঘাড় ব্যথা বা ঘাড় ভার লাগা, গায়ের টেম্পারেচার বেড়ে যাওয়া, উল্টাপাল্টা কথা বলা এবং ঘুম কম হওয়া, এটাও কিন্তু একটা সিমটম। আমি তোমাকে ভয় দেখানো একদম ট্রু, এটা একটা সিমটম। আরেকটা জিনিস হচ্ছে যে হঠাৎ করে কোনো কারণ ছাড়া অতিরিক্ত ডিপ্রেসড হয়ে যাওয়া। আচ্ছা, যে আমার দুঃখ পাওয়ার তেমন কিছু নাই, কিন্তু আমি অনেক ডিপ্রেসড, আমি অনেক আপসেট। সো আমার যদি যেমন পার্সোনালি আমি বলি আমার কথা, আমি যদি মাঝে মাঝে যদি দেখি যে আমি খুব আপসেট লাগছে বা এরকম লাগছে, তখন কিন্তু আমি 10 বার চিন্তা করি যে আমার কেন লাগছে। আমি যদি কোনো কারণ না পাই তখন আমি চিন্তা করতে থাকি যে সামথিং ইজ রং, হয়তোবা কিছু একটা, হয়তোবা লাস্ট কোনো একটা লোকেশনে গিয়েছিলাম ওই কারণে নাকি, মানে এইভাবে চিন্তা করি। সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এগুলো খেয়াল রাখা উচিত। যে হঠাৎ করে খামাখা যদি কেউ ডিপ্রেশনের মধ্যে পড়ে, মানে এই জিনিসগুলো আমরা দেখেছি। আর এই গরম লাগার ব্যাপারটা, এটা মানে একটা মানুষজন একটা ধারণা আছে যে এই ভূত বা স্পিরিট জিন যেটি বলি, যে এরা যদি কোনো একটা রুমে আসে রুমটা ঠান্ডা হয়ে যায়, বিকজ আমরা হলিউড মুভিতে এগুলো আমার কাছে গরম লাগে সবসময়। বাট আমরা যতবার যত জায়গায় যত কিছু এক্সপিরিয়েন্স করেছি,
মানে গরম মানে কি, মানে শীতকালে প্রচন্ড শীতের সময় আমরা রুমের মধ্যে ঢুকে আমরা এসি আর ফ্যান ছেড়ে বসেছিলাম সারা রাত। এবং শুনলে আপনি শুনলে খুব খুশি হবেন যে আমার মানে গরমটা এত বেশি লাগে যে আমার পরে আমি মানে কি বলবো, যখন আমাকে টেকনিশিয়ান ডেকে নিয়ে আসছি তখন সেই টেকনিশিয়ানের পরামর্শে আমার এসিটার জায়গা চেঞ্জ করা হচ্ছে, যে এখান থেকে হলে হয়তো একটু বেটার, মানে একটু ঠান্ডা হবে, একটু বেশি আসবে। এবং আমি জানি না এখন মাথার উপরে এখন একদম সরাসরি মানে বিছানা একদম স্ট্রেট। এবং ওই আমারও যেটা হয় যে আমি রুমের মধ্যে যখন আমি রাতে এসে আমি শুয়ে আছি, হঠাৎ করে দেখলাম যে আমার খুব গরম লাগছে, তখন আমি যেটা করি যে আমার একটা ওই আমার ওয়ালের মধ্যে একটা লেজার একটা ঘড়ি আর টেম্পারেচার একটা ইয়ে আছে, ওখানে আমি দেয়ালের দিকে তাকালি রাতেবেলা আমি অন্ধকারে দেখতে পাই যে রুমের টেম্পারেচার কত। আচ্ছা, এরকম অনেকবার হয়েছে যে আমি মাঝে মধ্যে চিন্তা করি যে আমার গরম লাগছে, হয়তো আমার প্রেশার বেড়ে গেছে বা আমার শরীরের কোনো একটা হতেই পারে, ওই হাঁসের মাংস খেলেও তো গরম লাগে, তাই না? তো ওরকম চিন্তা করি। তো ওরকম কিছু হলেই আমি তখন দেয়ালের দিকে তাকিয়ে দেখি যে রুমের টেম্পারেচারটা অ্যাকচুয়ালি কত। এটা খুব ভালো একটা মিলিয়ে নেয় আর কি। হ্যাঁ, তো আমি মিলিয়ে নেয় এবং আমরা এরকম মিলিয়ে, আর এরকম আমার এরকমও এক্সপিরিয়েন্স আছে যে আমি মিলিয়ে আমি বুঝলাম যে না, অ্যাকচুয়ালি রুমটা গরম হয়ে গেছে, যেটার কারণটা আমার জানা নাই যে কেন রুমটা গরম। সো এখন না হয় আমরা এগুলো করতে করতে এক্সপিরিয়েন্স হয়ে গেছে, আমাদের কাছে ইকুইপমেন্টও আছে, আমরা সাথে সাথে দেখতে পারি যে আমরা কোনো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ঠিক আছে কিনা অথবা টেম্পারেচার ঠিক আছে কিনা। সবার তো এটা করা পসিবল না। আমি বললাম যে এই জিনিসগুলা আমার মনে খেয়াল করলে। এবং আমি একটা জিনিস বারবার করে বলবো যে আরো মানে বাসাটার মধ্যে কোনো ঝামেলা আছে কিনা, এটা আমি ম্যাক্সিমাম জায়গায় এটা মিলে গেছে, যে দেখেছি যে জিনিসপত্র অকারণে হারিয়ে যায়, মানে যেখানে রাখি সেখানে থাকে না, আরেক জায়গায় চলে যায়। মানে এটা খুব কমন জিনিস এবং অ্যাকর্ডিং টু সাম পিপল যারা এগুলা জিন টিন এক্সপিরিয়েন্স করেছে